মায়া, তুমি ঠিক আছো? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এই শূন্যতায় একা ফেলে চলে যাব? জুলকার নাইনের সেই প্রাচীন রক্ত এখন আমার ধমনীতে এক উন্মত্ত সমুদ্রের মতো বইছে। আমি এর আগের চেয়েও বহুগুণ শক্তিশালী, আর তোমার জন্য আমার এই তৃষ্ণা আজ সীমাহীন। রুদ্রাক্ষ মায়াবতীর অধর পল্লবে এক দীর্ঘ ও গভীর চুম্বনে লিপ্ত হলো। যন্ত্রণায় মায়াবতীর দুচোখ বেয়ে অশ্রু ঝরল ঠিকই, কিন্তু সেই বেদনার আড়ালে লুকিয়েছিল এক অলৌকিক ও অবর্ণনীয় সুখের শিহরণ। সবাই যখন ভাবলো তাদের প্রাসাদ এখন শত্রুমুক্ত, ঠিক সেই মুহূর্তে এক অভাবনীয় দৃশ্যের উপস্থিত সকলের রক্ত হিম করে দিল। রাজকন্যা রূপসা, যাকে সবাই স্নিগ্ধতার প্রতিমূর্তি বলে জানত, সে অত্যন্ত ধীর ও অবিচলিত পায়ে দেয়ালের সাথে বিদ্ধ হয়ে থাকা দিগ্বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তার সেই পবিত্র রূপালী ডানাগুলো এখন এক রহস্যময় কালচে ধোঁয়াশাচ্ছন্ন হয়ে আছে। মায়াবতী আশঙ্কায় আর্তনাদ করে উঠল। রূপসা, ফিরে আয়, ওর কাছে যাস না মা, ও এক পিশাচ। রূপসা যেন কোনো এক অদৃশ্য মায়ার টানে অবশিষ্ট রূপসা যেন কোনো এক অদৃশ্য মায়ার টানে আবিষ্ট হয়ে আছে। মায়ের সেই আর্তনাদ তার কানে পৌঁছালোই না। সে অবিচলিত পায়ে এগিয়ে গিয়ে দিগ্বিজয়ের সামনে দাঁড়ালো। দিগ্বিজয় তখন যন্ত্রণায় ছটফট করছিল। তার বুকে মায়াবতীর আগুনের গোলা সেই ক্ষতটি তখনও লাভার মতো জ্বলছিল। রূপসা তার অতি কোমল ও ছোট্ট হাতটা সেই ভয়াবহ ক্ষতের উপর রাখলো। স্পর্শ পাওয়ার সাথে সাথেই এক অলৌকিক শীতলতা ছড়িয়ে পড়ল। দিগ্বিজয়ের শরীর পোড়ানো সেই আগুনের তীব্র যন্ত্রণা মুহূর্তে শান্ত হয়ে এলো। চারিপাশে সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখল। রূপসা তার উজ্জ্বল সোনালী চোখ দুটি তুলে দিগ্বিজয়ের দিকে তাকালো। রূপসা এক অদ্ভুত আকুলতায় বলে উঠল, আরে বাবা, উঠে দাঁড়াও, এখান থেকে চলো, আমরা অনেক দূরে চলে যাই। ওরা তোমাকে বাঁচতে দিবে না, ওরা তোমাকে মেরে ফেলবে। রূপসার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রুদ্রাক্ষ স্তম্ভিত হয়ে দেখছে তার নিজের কন্যা তার শত্রুকে বাবা বলে ডাকছে এবং রক্ষাও করছে। নীলাঞ্জ সিংহাসন থেকে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে ফুটে উঠল এক গভীর দুশ্চিন্তা আর অকাল্পক্য গাম্ভীর্য। সে স্থির দৃষ্টিতে রূপসার দিকে তাকিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে সবার উদ্দেশ্যে বলল, আমি আগেই বলেছিলাম রূপসা এমন কিছু দেখেছে যা আমাদের দৃষ্টির আড়ালে। ও আসলে দিঘি জয়ের সেই সুনিপুণ মায়াজালে বন্দী হয়ে পড়েছে, যা বহু বছর আগে দিঘি জয় আমার মা মায়াবতীর শৈশবে বুনেছিল। আজ সেই একই অন্ধকার জাদু রূপসার মনকে আচ্ছন্ন করে ফেলেছে। রুদ্রাক্ষ আক্রোশে রূপসার দিকে ধেয়ে যেতে চাইল, কিন্তু আদি জননী তার হাতের লাঠি দিয়ে পথ আটকে দিলেন। রুদ্রাক্ষ, নিজের ক্রোধকে সংবরণ করো। নিজের কন্যার অঙ্গে আঘাত হানা মানে নিজের সাম্রাজ্যের বিনাশকে ডেকে আনা। রূপসা এখন ছায়াগ্রস্ত, দিগ্বিজয় অত্যন্ত ধূর্ত। সে জানতো সম্মুখ যুদ্ধে তোমার সাথে সে পেরে উঠবে না, তাই সে আগে ভাগেই রূপসার অবোধ মনকে এক মোহাচ্ছন্ন মায়াজাল বুনে রেখেছে। মনে রেখো, রূপসা আর মায়াবতীর প্রাণ এখন একই সুতোয় গাঁথা। রূপসাকে আঘাত করলে তার সেই যন্ত্রণা মায়াবতীকেও স্পর্শ করবে। দিগ্বিজয় রূপসাকে নিজের আড়ালে সরিয়ে নিয়ে এক পৈশাচিক ও কুটিল হাসি হাসল। সে রূপকথার ছোট্ট হাতটা শক্ত করে ধরে শূন্যে হাত ঘোরাতেই বাতাসের মধ্যে এক বিশাল ও ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত সৃষ্টি হলো। দিগ্বিজয় দম্ভ ভরে এবং উচ্চস্বরে বলল, রুদ্রাক্ষ, তুই আমার তিল তিল করে গড়া রাজত্ব ছাড়খাড় করে দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর সাজানো পরিবার ধ্বংস করার শপথ দিলাম। এই রাজকন্যা এখন থেকে আমার কবজায় থাকবে। তোদের যদি সত্যিই সাহস থাকে তবে সেই অভিশপ্ত মৃগনগরীতে পা রাখিস, যেখানে সাপেদের রক্তমাংস দিয়ে আমরা তাদের ভোজ সম্পন্ন করি। মুহূর্তের মধ্যেই সে ঘূর্ণি বায়ুর আড়ালে রূপসাকে নিয়ে দিগ্বিজয় অদৃশ্য হয়ে যায়। বিশাল সেই শূন্য কক্ষে পড়ে রইল কেবল রূপসার ডানার একটি ছিন্ন রূপালী আঁশের টুকরো। মাটির উপর আছড়ে পড়ল মায়াবতী। তার পঞ্জর চিরে বুক ফাটা হাহাকারের আর্তনাদ করে উঠল। মায়াবতী অশ্রুসিক্ত কণ্ঠে বলল, রুদ্রাক্ষ, ও আমার কলিজার টুকরোকে ছিনিয়ে নিয়ে গেল। আমাদের রূপসাকেও বাঁচতে দেবে না রুদ্রাক্ষ। ওই পিশাচটা আমার মেয়েকেও নিজের মতো এক দানব বানিয়ে ফেলবে।
মায়াবতী সে বিলাপ প্রাসাদের পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো, যেন পুরো নাগলোক আজই মাতৃত্বের বিয়োগ ব্যথার ম্রিয়মাণ হয়ে পড়েছে। রুদ্রাক্ষ মায়াবতীকে গভীর আলিঙ্গনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, যেন এই আলিঙ্গনে তাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করবে। রুদ্রাক্ষের বাহুতে থাকা সেই প্রাচীন নাগরাজ উল্কিটি এখন ক্রোধে উত্তেজনায় জীবন্ত স্পন্দিত হচ্ছে। রুদ্রাক্ষ গম্ভীর স্বরে বলল, মায়া, শান্ত হও। আমি আজ সকলকে সাক্ষী রেখে শপথ করছি, সে ধরনী হোক কিংবা পাতাল, দিগ্বিজয়কে আমি খুঁজে বের করবই। ওর প্রতিটি পেশি আমি ছিঁড়ে ফেলবো, আর ওর পচা মাংস আমি শকুনের ভোজ বানাবো। নীলাঞ্জ। ও পিতার আহ্বানে নীলাঞ্জ ধীর পদে এগিয়ে এলো। তার চোখে শোকের কোনো চিহ্ন নেই, সেখানে খেলা করছে এক প্রখর ও ধারালো বুদ্ধির দ্যুতি। বাবা, আমাদের প্রতিটি মুহূর্তে এখন মূল্যবান, তবে যাত্রা করার পূর্বে আমাদের সেই প্রাচীর নাগমণির সুপ্ত শক্তিকে পূর্ণরূপে জাগ্রত করতে হবে। রূপসাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেই অভিশপ্ত ভূমিতে আমাদের সাধারণ বিষ কোনো কাজ করবে না। সেখানে অস্ত্রের চেয়েও বড় অস্ত্র হলো রক্তের জাদু। আমাদের বংশের আদি শোণিতই হবে সেখানে আমাদের একমাত্র রক্ষা কবচ। মায়াবতী বিলাপ করতে থাকে। মায়াবতী পাগলের মতো মাটিতে পড়ে থাকা সেই রূপালী আঁশটি বুকে চেপে ধরে বিলাপ করছিল। ওরে আমার নোলক পড়া রাজকন্যা, তোকে আমি অন্ধকারের কোল থেকে আগলে রাখলাম, আর আজ তুই সেই ঘোর অমানিসার হাত ধরে চলে গেলি। আমার গর্ভের মানিক আজ এক পিশাচের ছায়ায় বন্দি। রূপসা, তোর এই দুধ সাদা ডানাগুলো কি তবে কালনাগের বিষে নীল হয়ে যাবে? মা হয়ে আমি কেমন করে সইব যে আমারই রক্ত একদিন আমারই বিরুদ্ধে অস্ত্র ধরবে? রুদ্রাক্ষ, আসমান জমিন ভেঙে চুরে হলেও আমার মা মনিকে ফিরিয়ে আনো, নইলে এই নাগলোকে সবকিছু আমি ধ্বংস করে ফেলবো। 18 বছর পর আজ আরোহীর ইউনিভার্সিটির প্রথম দিন। শরতের আকাশ আজ একদম পরিষ্কার, যেন নীল রঙের কোনো বিশাল ক্যানভাস। ক্যাম্পাসের চারিধারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশাল সব করই গাছ। সেই গাছের ঘন পাতার ফাঁক গলে দুপুরের কড়া রোদ যখন নিচে নামছে, তখন মনে হচ্ছে সবুজ ঘাসের উপর কেউ যেন আলো ছায়ার চমৎকার এক আলাপন এঁকে দিয়েছে। হালকা বাতাসে গাছের ডালগুলো দুলছে। চারিপাশের এই শান্ত আর মনোরম পরিবেশে আরোহীর মনটাকে আরো বেশি সতেজ করে তুলেছে। ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতেছে আরোহী। তার প্রাণখোলা হাসি যেন থামতেই চাইছে না। তার মিষ্টি হাসিতে পুরো চত্বরটা ঝলমল করে উঠছে। আরোহীর পরনে খুব সাদামাটা একটা সাদা সালোয়ার কামিজ, আর কানে ছোট্ট পাথরের দুল। আরোহীর কোমর পর্যন্ত ছড়ানো চুলগুলো আজ কোনো বাঁধন মানেনি। অবাধ্যের মতো সেগুলো পিঠের উপর আলগা হয়ে পড়ে আছে। বাতাসের হালকা ঝাপটায় চুলগুলো যখন অগোছালোভাবে উঠছে, তখন তাকে দেখতে কোনো এক অচেনা রাজকন্যার মতো মায়াবী লাগছে। তার এই সহজ সরল রূপের মাঝেও এমন এক মায়া জড়িয়ে আছে যা যে কারো নজর কেড়ে নিতে বাধ্য। এই আরোহী, তুই কি আমাদের কথা শুনছিস? আরোহীর বান্ধবী মিতু কাঁধে ধাক্কা দিয়ে বলল। আরোহী হাসতে হাসতে আইসক্রিমে কামড় দিল। শুনছি তো। তুমি বলছিলে ওই নতুন প্রফেসর নাকি খুব রাগী। রাগে মানে একদম খিটখিটে। তুই কিন্তু যেভাবে আইসক্রিম খাচ্ছিস মনে হচ্ছে দুনিয়ার আর কোনো চিন্তা নেই তোর মধ্যে। আরোহী খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দ যেন রূপালী ঘন্টার মতো বাজত ক্যাম্পাসে। আইসক্রিমের একটুখানি সাদা অংশ তার ঠোঁটের কোণে লেগে আছে। সে জানে না এই পৃথিবীর সাধারণ আনন্দগুলো সে কত পরম মমতায় উপভোগ করছে, কারণ তার অবচেতন মনে কোথাও একটা দীর্ঘ অন্ধকারের ভয় লুকিয়ে আছে। ঠিক সেই সময় ক্যাম্পাসের গেট দিয়ে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো এক যুবক। যুবকটি গাড়ি থেকে নামতেই ক্যাম্পাসের চারিপাশের হইচই বন্ধ হয়ে যায়। হাজারো ছেলেমেয়ের ভিড়েও তার ব্যক্তিত্ব একদম ভিন্ন। অদ্রিন এই ভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্র এবং শহরের প্রভাবশালী এক পরিবারের ছেলে। তার পরনে ছিল একটা গাঢ় নীল রঙের শার্ট, যার হাতাগুলো কনুই পর্যন্ত খুব পরিপাটি করে গুটানো। অদ্রিনের চোখে মুখে সবসময় একটা গম্ভীর ভাব থাকে, যা সাধারণত নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকে। ডানে বায়ে কারো দিকে ফিরেও তাকায় না, কিন্তু আজ হয়তো নিয়তি অন্য কিছু ভেবে রেখেছিল। ক্যান্টিনের দিকে যাওয়ার পথে সবার মাঝে হঠাৎ তার নজর আটকে গেল অদূরে দাঁড়িয়ে থাকা সেই হাসিখুশি মেয়েটার উপর। আরোহীর প্রাণখোলা হাসি আর বাতাসে উঠতে থাকা চুলগুলো অদ্রিনের মতো পাথর চাপা মানুষকেও এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করলো। যে অদ্রিন কাউকে পরোয়া করে না, আজ তার স্থির দৃষ্টি নিবদ্ধ হলো ওই সাধারণ মেয়েটির উপর। আরোহীর সেই অদ্ভুত মায়াবী চোখ আর স্নিগ্ধতা ভরা হাসি যেন অদ্রিনের মনের কোনো সুপ্ত জায়গায় আটকে গেল। অদ্রিন যেখানে ছিল সেখানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার চারিপাশে পৃথিবীটা যেন হঠাৎ ঝাপসা হয়ে এলো, আর সেই ঝাপসা ক্যানভাসে আরোহী হয়ে উঠল
একমাত্র উজ্জ্বল ছবি। দুপুরে সোনালি রোদ যখন আরোহীর উপর এসে পড়েছে, অদ্রিনের তখন মনে হলো মেয়েটার গায়ের রং সাধারণ কোনো মানুষের মতো না। তার কাছে মনে হলো মেয়েটার শরীর যেন খাঁটি মুক্তার মতো চিকচিক করছে। সবচেয়ে বেশি যা অদ্রিনকে অবাক করলো তা হলো আরোহীর চোখ। আরোহী যখন প্রাণ খুলে হাসছে তখন তার চোখের মণিতে এক অদ্ভুত সোনালি আভা খেলে যাচ্ছে, ঠিক যেন শরতের দুপুরে এক ঝলক আলো। সেই চোখের দিকে তাকিয়ে অদ্রিন এক অজানা মোহজালে বন্দী হয়ে পড়ল, যেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ তার জানা নেই। অদ্রিন তার জীবনে অনেক সুন্দরী নারী দেখেছে, কিন্তু আরোহীর এই স্নিগ্ধতা একদম আলাদা। তার মনে হলো এই মেয়েটির মাঝে সাধারণ কোনো সৌন্দর্যের ঊর্ধ্বে এক অলৌকিক মায়া লুকিয়ে আছে। এক অমোঘ শক্তি তাকে চুম্বকের মতো আরোহীর দিকে টেনে নিয়ে যাচ্ছে, যা তার নিজের যুক্তিবাদী মন দিয়েও সে ব্যাখ্যা করতে পারছে না। অদ্রিন অনুভব করলো আজ তার সেই এই গম্ভীর হৃদয়ে এক অদ্ভুত কম্পন শুরু হয়েছে, যে অনুভূতি আগে কখনো হয়নি। অদ্রিনের বন্ধু সাহিল হঠাৎ পিঠে একটা চাপড় দিয়ে বসলো, হাসতে হাসতে বলল, কিরে, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? অদ্রিন কোনো উত্তর দিতে পারল না। অদ্রিনের মন যেন আজও নিজের নিয়ন্ত্রণে নেই। এক অজানা শিহরণে তার হৃৎপিণ্ডটা অস্বাভাবিক দ্রুত গতিতে লাফাচ্ছে। মনে হচ্ছে গোটা দুনিয়ার শব্দ কানে আসা বন্ধ হয়ে গেছে, শুধু নিজের বুকের ধুকপুকানিটাই ও শুনতে পাচ্ছে। অদ্রিন ঘোরের মধ্যে বিড়বিড় করে উঠল, সাহিল, ওই মেয়েটা কে রে? সাহিল একটু অবাক হয়ে ক্যান্টিনের দিকে তাকালো, তারপর দুষ্টুমি করে হেসে বলল, ও তো আরোহী, এই বছরে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। কেন রে, আমাদের পাতর হৃদয় অদ্রিন কি প্রথম দেখায় প্রেমে পড়ল? অদ্রিন পাল্টা কোনো জবাব দিল না। সাহিলের মজা করে বলা কথাটাও যেন ওর কানে পৌঁছালো না। ওর চোখ দুটো তখন আরোহীর ওপর স্থির। আরোহী তখন আইসক্রিম শেষ করে খুব সহজ ভঙ্গিতে হাত দিয়ে ঠোঁটের কোণটা মুছে নিচ্ছিল। ঠিক তখনই ভাগ্যের এক অদ্ভুত খেলায় আরোহীও মাথা ঘুরিয়ে অদ্রিনের দিকে তাকালো। দুই জোড়া চোখ এক হলো। আরোহী দেখলো দূরে দাঁড়িয়ে এক ভীষণ সুদর্শন পুরুষ, যার চোখের দৃষ্টি গভীর এবং অপলক। আরোহী ঠিক বুঝতে পারল না কেন ওই ছেলেটি ওর দিকে এভাবে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য ওর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। ও একটু লজ্জা পেয়ে দ্রুত চোখ নামিয়ে নিল এবং মুখ নিচু করে আবারও বন্ধুদের সাথে হাসাহাসিতে মেতে উঠল। কিন্তু আরোহীর একটা পলকের দেখাতেই অদ্রিন জগতের সবকিছু ওলট হয়ে গেল। ও অনুভব করলো এতদিন ওর জীবনের নদীটা যে শান্ত আর স্থির ছিল, আজ সেখানে এক বিশাল ঢেউ আছড়ে পড়েছে। অদ্রিন মনে মনে ভাবলো, ওই মেয়েটা আমার জীবনে কেবল এক সাধারণ পথচারী হয়ে আসেনি। ইউনিভার্সিটির পেছনে একটা বড় কৃষ্ণচূড়া গাছের ছায় হেলান দিয়ে দাঁড়িয়েছে এক যুবক। পরনে তার কালো জ্যাকেট, চোখে কালো সানগ্লাস পরা, যাতে তার চোখ কেউ দেখতে না পায়। যুবকটির নাম আরহান। সে দূর থেকে অপলক দৃষ্টিতে লক্ষ্য করছে আরোহীর প্রতিটা কাজ। তার বোনের সেই ছোটবেলার খিলখিলি হাসি, ওর চঞ্চল পথ চলা, সবকিছু আরহানের চোখের সামনে এক রূপকথার মতো ধরা দিচ্ছে। দীর্ঘ 18টা বছর পর আজ সে তার বোনকে এত কাছ থেকে দেখছে। বুকের ভেতরটা কান্নায় ভেঙে পড়তে চাইলেও সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এই মুহূর্তে আরোহীর সামনে যাওয়া মানে ওকে মহাবিপদে ফেলা। এখনো বোনের সামনে যাওয়ার সময় আসেনি। হঠাৎ আরহানের নজর পড়ল অদ্রিনের দিকে। সে দেখলো অদ্রিন কিভাবে মোহচ্ছন্ন হয়ে আরোহীর দিকে তাকিয়ে আছে। ওই দৃষ্টি দেখে আরহানের চোয়াল শক্ত হয়ে এলো। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। মনে হলো তার পিঠের ওপর আঁকা সেই ভয়টা বিষধর সাপেরটা যেন জীবন্ত হয়ে উঠছে। রাগে নিজের কলিজার টুকরো বোনের দিকে কোনো পরপুরুষের এই গভীর দৃষ্টি সে একদমই সইতে পারছে না। এক অদ্ভুত অস্থিরতার প্রতিশোধের নেশায় আরহানের শরীর যেন আগুনের মতো জ্বলছে। আরহান আবারও দূর থেকে আরোহীর হাসি মাখা মুখের দিকে তাকালো। আরোহীকে হাসতে দেখে আরহানের মন মুহূর্তে শান্ত হয়ে গেল। আরহান মনে মনে নিজেকেই বলল, প্রাণ খুলে হাসো বোন, যতটা ইচ্ছে হাসো। তোমার এই নির্মল হাসিটুকু পাহারা দেওয়ার জন্যই আমি আমাদের রাজ্য থেকে এই পৃথিবীতে ফিরে এসেছি। আর এই ছেলেটা অদ্রিন, ও যদি তোমার এই হাসির কারণ হয়, তবে আমি ওকে রাজপুত্রের মতো যত্নে রাখবো। কিন্তু যদি কোনোদিন ওর কারণে তোমার চোখের কোণে এক বিন্দু জলও জমা হয়, তবে জেনে রেখো ওর রক্ত দিয়ে আমি এই পুরো ক্যাম্পাস লাল করে দিব। তোমার কান্নার দাম আমি ওর জীবন দিয়ে উসুল করব। আরহান লক্ষ্য করলো আরোহী যখন হাসছে বা কথা বলছে, ওর শরীরের চারিপাশ থেকে খুব সূক্ষ্ম একটা নীল রঙের আভা বিস্ফোরিত হচ্ছে। সাধারণত মানুষের চোখে এই রহস্যময় আলো ধরা পড়ার সাধ্য নেই, কিন্তু আরহান তো সাধারণ কেউ না। ও বুঝতে পারলো দীর্ঘ 18 বছরের এই মিথ্যা
বেড়াজাল ভাঙার সময় এসেছে। আরোহীর ভেতরে যে প্রাচীন সত্তা লুকিয়ে আছে তা এখন পূর্ণ যৌবন পেয়ে জেগে ওঠার সংকেত দিচ্ছে। প্রকৃতির নিয়মেই সত্যের তেজ বেরিয়ে আসতে চাইছে। আরহান জানে খুব শীঘ্রই আরোহীর রক্তে থাকা সেই আদিম শক্তি বিস্ফোরিত হবে, আর সেদিন থেকে শুরু হবে এক নতুন লড়াই। ভার্সিটির ক্লাস শেষে আরোহী একা একা পার্কিং লটের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ তার মনের ভিতরটা যেন কেমন করে উঠল। অদ্ভুত ব্যাপার, সূর্য এখনো দিগন্তে মেলালো না, অথচ চারিপাশের বাতাসটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা লাগছে। আরোহীর মনে হলো একটা দীর্ঘ আর কুচকুচে কালো ছায়া তাকে অনুসরণ করছে। এক অজানা আতঙ্কে তার বুকে ধুকপুকানি বেড়ে গেল। সে দ্রুত নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল। আরোহী, হঠাৎ পেছন থেকে এক একটা ভরাট আর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সেই স্বরে এমন কিছু একটা ছিল যে আরোহী নিজ অজান্তেই দাঁড়াতে বাধ্য হলো। ভয়ে ভয়ে আরোহী পিছনে ফিরে তাকাতেই দেখলো অদ্রিন। অদ্রিন তখনও সেই শান্ত আর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার হাতে আরোহীর হালকা রঙের একটা স্কার্ফ, যেটা হয়তো কিছুক্ষণ আগে আরোহীর হাত থেকে পড়ে গেছে। আরোহীকে হঠাৎ এত আতঙ্কিত হতে দেখে অদ্রিন নিজেও যেন কিছুটা থতমত খেয়ে গেল। নিজের অহংকার আর গাম্ভীর্য একপাশে সরিয়ে সে একটু ইতস্তত করে বলল, এটা মনে হয় তোমার ক্যান্টিনে ফেলে এসেছিলে। অদ্রিনের সেই ভরাট কণ্ঠ আর হাতের স্কার্ফটা দেখে আরোহীর ভয়ার্ত ও মনে যেন একটু স্বস্তি ফিরে এলো। বিকেলের সেই ছায়া আর অদ্ভুত ঠান্ডার কথা ভুলে সে অবাক হয়ে তাকিয়ে রইল অদ্রিনের দিকে। আরোহী যেন এবার প্রাণ ফিরে পেল। বুক ভরে একটা লম্বা নিঃশ্বাস নিতেই ওর ভেতরে সেই ভয়টা অদ্ভুতভাবে উধাও হয়ে গেল। অদ্রিন পাশে এসে দাঁড়াতেই চারিপাশে সে হাড় কাঁপানো ঠান্ডা ভাবটা নিমিশেই কেটে গিয়ে এক চিলতে ওম ছড়িয়ে পড়ল। আরোহী কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, ও, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে একদমই খেয়াল করিনি যে এটা কখন পড়ে গিয়েছিল। অদ্রিন এবার একটু হাসলো। যে ছেলেটা সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে তার সেই হাসিতে আজ এক আকাশ সারল্য ঝরে পড়ল। সে খুব সহজ গলায় বলল, আমি অদ্রিন, এই ইউনিভার্সিটিতেই আছি। কিছু মনে না করলে কোনো একদিন কি আমরা একসঙ্গে এক কাপ কফি খেতে পারি? আরোহী খানিকটা অবাক হয়ে অদ্রিনের দিকে তাকিয়ে রইল। পৃথিবীর এই নিয়মকানুন বা মেলামেশার ধরন সম্পর্কে আরোহী খুব একটা জানে না, কিন্তু অদ্রিনের চোখের দিকে তাকিয়ে ওর মনটা খুব শান্ত হয়ে গেল। কেন জানি না এই অসম্পূর্ণ অচেনা ছেলেটা ওর খুব নিরাপদ মনে হচ্ছে। আরোহী কোনো উত্তর না দিয়ে কেবল লাজুক একটু হেসে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কিন্তু এই মিষ্টি মুহূর্তের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিপদ। পার্কিং লটের উপরে ছাদ থেকে এক কুৎসিত ছায়া চর একদৃষ্টে অদ্রিন আর আরোহীর দিকে তাকিয়ে সবকিছু দেখছিল। তার হাতের নখগুলো ছিল বিষাক্ত তীরের মতো ধারালো, যা দিয়ে সে অদ্রিনকে নিশানা করছিল। ঠিক যখনই সে অর্জুনের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে তখনই অন্ধকারে আড়াল থেকে একজোড়া শক্তিশালী হাত সেই চরে টুপি চেপে ধরল। তখনই অন্ধকার আড়াল থেকে একজোড়া শক্তিশালী হাত সেই চোরের টুটি চেপে ধরল। কোনো চিৎকার বা শব্দ হওয়ার সুযোগটুকুও সে দিল না। আরহানের হাতে চাপে আর চোখের আগুনের তেজে সেই চরের দেহটা নীল শিখায় জ্বলে মুহূর্তেই ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। বোনকে আগলে রাখতে হবে। আরহান যে ছায়ার মতো সবসময় পাশে আছে তা আরোহীও টেরও পেল না। আরহান নিচে তাকিয়ে দেখলো তার বোন আর অদ্রিন পাশাপাশি হাঁটছে। দিন বিকেলে সেই সোনালি রোদের রেশ কাটতে না কাটতে তিলোত্তমা শহরের বুকে মায়াবী সন্ধ্যা নেমে এলো। শহরের এক নামি দামি ক্যাফে দ্য ব্লু মুন। ক্যাফেটার বিশাল কাচের দেয়ালের ওপার থেকে রাতের শহরটাকে ঠিক যেন কোনো এক দক্ষ শিল্পীর আঁকা ছবির মতো মনে হচ্ছে। রাস্তার নিয়ন আলোয় পুরো শহরটা এক রহস্যময় মায়ার চাদর মুড়ি দিয়েছে। ক্যাফের ভেতরে মৃদু লয়ে হালকা জ্যাজ মিউজিক বাজছে। সেই সুরের মূর্ছনা চারিপাশের গুমট ভাব কাটিয়ে পরিবেশটাকে করে তুলেছে একাধারে স্নিগ্ধ আর মনোরম। আরোহী ক্যাফের এক কোণে টেবিলে একাকী বসে আছে। আজ তার পরনে হালকা ফিরোজা রঙের একটা টপ। আশ্চর্যের বিষয় হলো এই রঙের ছোঁয়ায় তার চোখের মনি সেই সুপ্ত আভা যেন আরো বেশি ঝলমল করে উঠছে। মনে হচ্ছে তার চোখের ভিতরে এক অজানা নীল সমুদ্র শান্ত হয়ে আছে, যা যে কোনো মুহূর্তে উত্তাল হয়ে উঠতে পারে। বাইরের নিয়ন আলো আর ভেতরের মায়াবী পরিবেশের মাঝে আরোহীকে ঠিক যেন কোনো ভিনদেশের কোনো রাজকন্যার মতো দেখাচ্ছে। সে জানে না যে আজ এই ক্যাফের প্রতিটা কোণ তার আগমনে এক অলৌকিক মুগ্ধতায় ভরে উঠেছে। তার প্রতিটা নিঃশ্বাসে যেন মিশে আছে
এক প্রাচীন রহস্য যা আজও পৃথিবীর এই কোলাহলের আড়ালে অপ্রকাশিত। অদ্রিন একদম ঠিক সময়ে এসে পৌঁছালো ক্যাফেতে। অদ্রিনকে ক্যাফের দরজায় দেখা মাত্রই আরোহীর বুকের ভেতরটা কেমন জানি শিরশির করে উঠল, যেন অলক্ষ্যে তার হার্টবিট কয়েক গুণ বেড়ে গেছে। অদ্রিন যখন ধীর পায়ে এগিয়ে এসে আরোহীর উল্টো পাশে চেয়ারটা টেনে বসলো, তখন তার শরীর থেকে ভেসে আসা নামি পারফিউমের একটা চমৎকার ঘ্রাণ আরোহীকে আচ্ছন্ন করে ফেললো। সেই ঘ্রাণটা এতই মোহময় ছিল যে মুহূর্তের জন্যে আরোহীর চারিপাশে সবকিছু কেমন জানি অন্ধকার হয়ে এলো। তার সমস্ত ইন্দ্রিয় যেন অবশ্যই যেতে চাইছে। অদ্রিন বসার পর খুব নিচু আর গভীর স্বরে জিজ্ঞাসা করলো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? অদ্রিনের সেই ভরাট কণ্ঠস্বর আরোহীর কানে যেন এক অদ্ভুত সুরের মতো বাজলো। অদ্রিন যখন কথা বলছিল তার চোখের সেই গাঢ় নীল মণিগুলো সরাসরি গিয়ে স্থির হলো আরোহীর চোখের সোনালি আভার উপর। দুই জোড়া চোখের এই মিলন যেন কোনো সাধারণ মুহূর্ত ছিল না, মনে হচ্ছিল দুটো ভিন্ন জগতের রহস্য একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করছে। আরোহী একটু অপ্রস্তুত হয়ে পড়ল, লজ্জায় তার গাল দুটো সামান্য লাল হয়ে উঠল। সে মৃদু হেসে নিচু স্বরে উত্তর দিল, না না, এই তো মাত্র আসলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর, তাই না? আরোহীর এই স্বল্প কথার আড়ালে এক আকাশ মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল আদ্রিন। ক্যাফের জ্যাজ মিউজিক আর বাইরের নিয়ন আলো যেন সাক্ষী হয়ে রইল এক নতুন অনুভূতির, যা তারা দুজনে অনুভব করছিল কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছিল না। অদ্রিন কফির অর্ডার দিয়ে আরোহীর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তার চোখে সে নীলমণি দুটো যেন আরোহীর মনের ভেতর পর্যন্ত কেড়ে নিতে চাইছে। খুব সহজ আর স্নিগ্ধ গলায় অদ্রিন বলল, জায়গাটা সত্যি সুন্দর, কিন্তু তোমার চেয়ে বেশি সুন্দর না আরোহী। সত্যি বলতে কি, ওই দিন ক্যাম্পাসে তোমাকে দেখার পর থেকে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমার চেনা জগৎটা তোমাকে দেখার পর থেকে এক নিমিষেই বদলে গেছে। অদ্রিনের এমন সরাসরি কথা শুনে আরোহী একদম থতমত খেয়ে গেল। বড় বড় চোখ করে সে অদ্রিনের দিকে তাকিয়ে রইল। এর আগে পৃথিবীর কোনো ছেলে তার সামনে দাঁড়িয়ে এত সহজভাবে এত সাহস নিয়ে এমন কথা বলেনি। আরোহী তার বাবার কঠোর শাসনে বড় হয়েছে, যেখানে ভালোবাসা শব্দটা ছিল একদম নিষিদ্ধ আর অচেনা। কিন্তু আজ অদ্রিনের চোখের দিকে তাকিয়ে সে কোনো ছলনা দেখতে পেল না, বরং সেখানে এক গভীর আর স্বচ্ছ সতেজতা খুঁজে পেল। ঠিক সেই মুহূর্তে আরোহীর গলার ঠিক নিচে ঢাকা থাকা সেই অদ্ভুত জন্মচিহ্নটি, যা দেখতে ছোট একটা মাছের আঁশের মতো, হঠাৎ করে আগুনের মতো তীব্রভাবে জ্বলে উঠল। এক অসহ্য যন্ত্রণায় আরোহী সরাসরি শিউরে উঠে। আরোহীর মনে হচ্ছে কে যেন তপ্ত কোনো শলাকা দিয়ে তার চামড়া পুড়িয়ে দিচ্ছে। যন্ত্রণায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর সে অবলীলতায় নিজের অজান্তে এই শিউরে উঠে চেয়ারটা শক্ত করে আঁকড়ে ধরল। ক্যাফের বাইরে রাস্তার ঠিক উল্টো দিকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরহান। তার কালো হেলমেটটা সিটের উপরে রাখা। আরহানের দুই চোখ ঠিক যেন কোনো শিকারীর বাজের মতো তীক্ষ্ণ। কাচের হেলমেটটা সিটের উপর রাখা। আরহানের দুই চোখ ঠিক যেন কোনো শিকারীর বাজের মতো তীক্ষ্ণ। কাচের দেয়ালের ওপারে সে স্পষ্ট দেখতে পাচ্ছে আরোহীর আর অদ্রিনকে। ঠিক সেই মুহূর্তে আরহান দেখল অদ্রিন খুব সন্তর্পণে আরোহীর হাতটা ধরার জন্য এগিয়ে আসছে। দৃশ্যটা দেখা মাত্রই আরহানের শির দ্বারা দিয়ে এক তীব্র ক্রোধের ঢেউ বয়ে গেল। গায়ের রক্ত যেন আগুনের মতো টকবক করে ফুটে উঠল। তার ইচ্ছে করছিল এখনই ছুটে গিয়ে ছেলেটার হাত গড়িয়ে দিতে, কিন্তু পরক্ষণে সে নিজেকে পাথরের মতো শক্ত করে ফেলল। দীর্ঘ 18 বছরের প্রতীক্ষা আর প্রতিশোধের নেশা তাকে আজ অনেক বেশি ধৈর্যশীল করে তুলেছে। সে জানে এই মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে নিজের পরিচয় প্রকাশ করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। এতে তাদের শত্রু সতর্ক হয়ে যাবে এবং আরোহীর জীবন আরও বড় বিপদের মুখে পড়বে। দাঁতে দাঁত চেপে আরহান নিজের ভেতরে সেই ভয়ঙ্কর ক্রোধকে শান্ত করল। আগ্নেয়গিরির মতো জ্বলতে থাকা মনটাকে বাইরে থেকে একদম হিমশীতল করে সে শুধু তাকিয়ে রইল, যেন নিঃশব্দে কোনো প্রলয়ের অপেক্ষা করছে। হঠাৎ করে আরহানের ঘাড়ের কাছে থাকা তার জন্মদাগ সাপের চিহ্নটি জীবন্ত হয়ে নড়ে উঠল। শরীরটা এক অদ্ভুত বিপদের সংকেতে শিরশির করে উঠল তার। সে অনুভব করতে পারল ক্যাফের ছাদের উপর অশুভ কিছু একটা আছে। আরহান তীক্ষ্ণ দৃষ্টিতে উপরে তাকাতেই দেখতে পেল 3টি কুৎসিত ছায়াপ্রেত, যারা ছিল রক্তপিপাসু ঘাতক। সাধারণ মানুষ হয়তো শূন্য ছাদ ছাড়া আর কিছুই দেখবে না, কিন্তু আরহানের চোখে তারা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ধরা দিল। আরহান তার পকেট থেকে এক চিমটি রহস্যময় নীল চূর্ণ বের করলো। তার চোয়ার শক্ত হয়ে এলো, গলার স্বরে ফুটে উঠল এক পৈশাচিক শীতলতা। সে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল,
এত সাহস? আমার বোনের প্রথম ডেট নষ্ট করার চেষ্টা করছিস তোরা? কথা শেষ হতে না হতেই সে ঝড়ের গতিতে ক্যাফের পিছনের গলি দিয়ে এক নিমিষে ছাদে পৌঁছে গেল। ঠিক যখনই ঘাতকগুলো ক্যাফের কাঁচ ভেঙে ভেতরে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল, আরহান তার হাতের সেই জাদুকরি নীল চূর্ণ বাতাসে উড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে এক অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী আগুনের বেষ্টনী ঘাতকগুলোকে চারিপাশ থেকে ঘিরে ফেলল। কোনো আর্তচিৎকার করার সুযোগও তারা পেল না। রাতের অন্ধকারে কোনো শব্দ ছাড়াই তারা তিনটি আগুনের গোলার মতো মাঝ আকাশে ভস্ম হয়ে বাতাসে মিশে গেল। ক্যাফের ভেতরে তখন অদ্রিন আর আরোহী গল্পে মগ্ন। ওয়েটার দুটো ধোয়া ওঠা কফির কাপ রেখে গেল। আরোহী যখন আলতো করে কফির কাপটা হাতে তুলে নিয়ে চুমুক দিতে যাবে, ঠিক তখনই তার সারা শরীর হিম হয়ে গেল। কফির সেই গাঢ় ও কালো তরলটার উপর অদ্রিনের প্রতিচ্ছবি ভেসে ওঠার কথা ছিল, কিন্তু আরোহী দেখল অন্য কিছু। তরলটার উপর ভেসে উঠল অতি পরিচিত অথচ ভয়ঙ্কর একটি মুখ। সেই চোখ, সেই চাহনি যা আরোহীর অবচেতন মনে কোনো এক দুঃস্বপ্নের মতো লুকিয়েছিল। সে দেখলো কফির কালো তরলটার উপর অদ্রিনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, অন্য একজনের মুখ ভেসে উঠেছে। আতঙ্কে আরোহীর হাত কেঁপে উঠল। সে প্রায় ছিটকে কাপড়া টেবিলের উপর নামিয়ে রাখলো। তার নিষ্পাপ চোখ দুটো মুহূর্তেই জলে টলমল করে উঠল। বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় ফেটে যেতে চাইছে। আরোহীর হঠাৎ এমন পরিবর্তন দেখে অদ্রিন ভীষণ ঘাবড়ে গেল। সে দ্রুত চেয়ারটা একটু এগিয়ে নিয়ে আরোহীর কম্পিত হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার কণ্ঠে ঝরে পড়ল গভীর উদ্বেগ। কি হয়েছে আরোহী? শরীর খারাপ লাগছে নাকি কফিটা খুব বেশি গরম ছিল? কি হলো আরোহী? কফি কি খুব গরম? অদ্রিন চিন্তিত হয়ে আরোহীকে জিজ্ঞাসা করলো। অদ্রিনের হাতের স্পর্শ পাওয়া মাত্রই আরোহীর মনের ভিতর এক অদ্ভুত স্থিরতা ফিরে এলো। আরোহী এবার বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলো অদ্রিনের হাতের রেখাগুলো যেন ধীরে ধীরে সোনার সুতোর মতো চমকাচ্ছে। সে নিজের সাধারণ বুদ্ধিতে এটা মেলাতে পারল না যে অদ্রিন কেবল এক প্রভাবশালী ঘরের ছেলে হয়েও তার ধমনীতে বইছে কোনো এক প্রাচীন রাজবংশের আভিজাত্য আর তেজ। আরোহী নিজেকে একটু সামলে নিয়ে ধরা গলায় বলল, আমি ঠিক আছি অদ্রিন। আসলে ইদানিং কেন জানি না আমার খুব অদ্ভুত লাগে, মনে হয় যা দেখছি তা আসলে সত্যি নয়। আরোহী আমতা আমতা করে কথাগুলো শেষ করলো, যেন নিজের মনের গোপন ভয়টা সে নিজেই পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। অদ্রিন তখন আরও গভীর মমতায় আরোহীর হাতের উপর নিজের হাতটা রাখলো। তার স্পর্শে এমন এক আশ্বাস ছিল যা আরোহীকে এক নিমিষে শান্ত করে দিল। অদ্রিন খুব নিচু স্বরে বলল, একদম ভয় পেও না আরোহী। আমি জানি না এটা বলা কতটা ঠিক হবে, কিন্তু তোমাকে দেখে আমার বারবার মনে হয় আমি তোমাকে আজ থেকে নয় বরং জন্ম জন্মান্তর ধরে চিনি। আমাদের এই দেখা হওয়াটা হয়তো কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং অপরওয়ালার কোনো এক বিশেষ পরিকল্পনা। অদ্রিনের কথাগুলো আরোহীর কানে যেন বৃষ্টির শব্দের মতো শান্তিময় হয়ে বাজলো। ক্যাফের সেই আবছা আলোয় তাদের এই মৌন কথোপকথন এক নতুন ইতিহাসের সূচনা করলো, যা তারা কেউ এখনো পুরোপুরি জানে না। নীলাঞ্জ ফিরে এসেছে। পৃথিবীর এক গোপন আর অভিশপ্ত অন্ধকার প্রাসাদে বসে আছে দিগ্বিজয়। তার সামনে রাখা এক বিশাল জাদু দর্পণ, যার স্বচ্ছ কাচের ভেতরে একটু আগে সে তার কালান্তক ঘাতকদের ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখলো। তার কুটিল দুই চোখে বিষের মতো জ্বালা ধরে গেছে। দৃশ্যটি দেখে দিগ্বিজয়ের রাগে হিসিয়ে পড়ল। সাধারণ কোনো মানুষের পক্ষে আমার এই প্রেত সেনাদের ধ্বংস করা সম্ভব নয়। পৃথিবীতে এমন কেউ পা রেখেছে যে তার জাদুকে অবজ্ঞা করার ক্ষমতা রাখে। দিগ্বিজয় দাঁতে দাঁত চেপে গুমোট স্বরে গর্জে উঠল। নীলাঞ্জ! পরক্ষণে দিগ্বিজয়ের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। দর্পণে আরোহী আর অদ্রিনের সেই মিষ্টি মুহূর্তের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলতে লাগলো, তুই যতই ফিরে আসিস না কেন কোনো লাভ নেই নীলাঞ্জ। তুই জানিস না আরোহীর হৃদয়ে আমি অদ্রিনকে এমন এক মায়াজালে গেঁথে দিয়েছি যে ভালোবাসার এই তীব্র বিষ ওর রক্তে মিশে গেছে। এখন তুই যদি নিজের পরিচয় তোর বোনের সামনে প্রকাশ করিস বা আমার সত্য প্রকাশ করিস, তবে আরোহী তোকে নিজের শত্রু ছাড়া কিছুই ভাববে না। নিজের বোনের হাতে তোর ধ্বংস লেখা হবে নীলাঞ্জ। আর এই অদ্রিন, ওর গোটা পরিবার তো এখন আমার হাতের ইশারায় নাচছে। খেলা যেমন মানুষের হাতের মুঠোয় থাকে, ওরা ঠিক তেমনই আমার দাস। দিগ্বিজয় নিজের কথা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ল। মনে রাখিস নীলাঞ্জ, অস্ত্রের লড়াইয়ের চেয়ে আবেগের লড়াই অনেক বেশি ভয়ঙ্কর। দিগ্বিজয় তার কণ্ঠস্বরে গাম্ভীর্য নিয়ে অন্ধকারে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ছায়াময় এক বৃত্তকে ইশারায় কাছে ডাকলো। তার চোখে তখন জয়ের নেশা চকচক করছে। দিগ্বিজয় শীতল গলায় আদেশ দিল, যা এখন এই অদ্রিনের বাবাকে খবর দাও,
তাকে মনে করিয়ে দাও যে আমাদের মধ্যে বহু বছর আগে যে রক্ত চুক্তি হয়েছিল সেটা পূর্ণ করার মহেন্দ্রক্ষণ চলে এসেছে। আর দেরি নয়, আরোহী আর আদ্রিনের এঙ্গেজমেন্ট এই সপ্তাহেই সেরে ফেলতে হবে। দিগ্বিজয়ের ঠোঁটে এক বাঁকা হাসি। আদ্রিনের আদ্রিনের বাবার সাথে করা এই চুক্তির শেকল এখন শক্ত যে তার সাধ্য নেই আমার কথা অমান্য করার। অন্যদিকে আরোহীর হৃদয় অদ্রিনের প্রতি আমি মায়াবী আকর্ষণ তৈরি করেছি, আর অন্যদিকে রক্তের চুক্তিতে বেঁধে ফেলেছি অদ্রিনের পরিবারকে। এখন যা হবে সব আমার পরিকল্পনাতেই হবে। দিগ্বিজয় মনে মনে হাসলো আর ভাবল, নীলাঞ্জ যতই চেষ্টা করুক এই আইনি আর সামাজিক বন্ধনে বেড়াজাল যে কিছুতেই ভাঙতে পারবে না। লোকচক্ষুর সামনে যখন আরোহী অদ্রিনের বাগদত্তা হয়ে যাবে তখন নীলাঞ্জ হবে এক তুচ্ছ বহিরাগত। ক্যাফে থেকে বেরোনোর সময় বাইরের ফুরফুরে বাতাসে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আরোহীর। অদ্রিন খুব আলতো করে আরোহীর কোমর জড়িয়ে ধরেছে তাকে নিজের গাড়ির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরোহী কিছুটা লজ্জিত হলেও অদ্রিনের এই স্পর্শে নিজেকে খুব নিরাপদ বোধ করছিল। কিন্তু এই সুখকর মুহূর্ত স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। হঠাৎ করে একটা তীব্র আলো আরোহীর অদ্রিনের চোখে এসে পড়ল। একটা গাড়ি ঝড়ের বেগে ঠিক তাদের দিকে ধেয়ে আসছে। আরোহী ভয়ে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু অদ্রিন এক মুহূর্ত দ্বিধা না করে নিজের শরীর দিয়ে আরোহীকে আড়াল করে নিজের বুকের মাঝে মিশিয়ে নিল, যেন নিজের প্রাণ দিয়ে হলেও আরোহীকে বাঁচাতে চায়। ঠিক যখন গাড়িটা তাদের শরীরে আঘাত করবে তখনই ঘটল এক অলৌকিক কাণ্ড। কোন এক অদৃশ্য আর প্রচন্ড শক্তিশালী হাত যেন গাড়িটাকে টেনে ধরল। কর্কশ এক শব্দ করে গাড়িটা তাদের ইঞ্চিখানেক দূরে থেমে গেল। গাড়ির দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে এলো এক সুপুরুষ ব্যক্তিত্ব। তার পরনে দামি নীল রঙের স্যুট, চোখে আভিজাত্যের ছাপ। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বড় ব্যবসায়ী। নীলাঞ্জ ধীরস্থির পায়ে অদ্রিনার আরোহীর সামনে এসে দাঁড়ায়। তার চোখে একাধারে ঘৃণা আর গভীর মমতা। সে অদ্রিনের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, সাবধানে পথ চলো। জীবনে এমন কিছু দামি জিনিস থাকে যা একবার হারিয়ে ফেললে সারা জীবন আফসোস করলেও আর কখনো ফিরে পাবে না। নীলাঞ্জ সরাসরি আরোহীর চোখের দিকে তাকালো। আরোহী নীলাঞ্জের চোখের দিকে তাকিয়ে আছে। তার বুকটা হুহু করে উঠল। সে অস্ফুট স্বরে বলল, আপনি কে? আপনাকে কেন আমার এত চেনা মনে হচ্ছে? নীলাঞ্জ আরোহীর কথা এক বিষাক্ত করুণ হাসি হাসলো। আমি আপনার নিউ বডিগার্ড আরোহী ম্যাম। আপনার বাবা আমাকে আপনার সুরক্ষার জন্য অ্যাপয়েন্ট করেছেন। নীলাঞ্জ দিগ্বিজয়ের পাঠানো অফার লেটারটি দেখালো। নীলাঞ্জ ছদ্মবেশে দিগ্বিজয়ের বাড়িতে প্রবেশ করে। অদ্রিন নীলাঞ্জকে দেখে একটু সন্দেহ করলেও আরোহীর চোখে স্বস্তি দেখে সে রাজি হয়ে গেল। কিন্তু নীলাঞ্জ মনে মনে বলল, একই ছাদের নিচে থাকবো এবার বোন। তুই আদ্রিয়ানের প্রেমে পড়েছিস বল, কিন্তু তোর আসল পরিচয় মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। দিগ্বিজয়ের বিশাল রাজকীয় প্রাসাদের প্রধান ফটকটি ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। আরোহীর হৃৎপিণ্ড এক অজানা আশঙ্কায় বারবার কেঁপে উঠছে। তার পাশেই দাঁড়িয়ে আছে অদ্রিন, কিন্তু তাদের সামনে যে যুবকটি দাঁড়িয়ে আছে তার চোখের চাহনি এই পৃথিবীর সাধারণ মানুষের থেকে একদম আলাদা। নীলাঞ্জ দিগ্বিজয়ের কাছে নিজের পরিচয় দিয়েছে আরহান নামে। সে নিজেকে মধ্যপ্রাচ্যের এক ধনাঢ্য পরিবারের সিকিউরিটি চিফ হিসেবে জাহির করেছে। তার পরনে এখন নিখুঁত কালো স্যুট, চোখে সেই ডার্ক সানগ্লাসটা নেই ফলে তার সেই ধূসর নীল চেরা মণিগুলো সরাসরি আরোহীর চোখের উপর আছড়ে পড়ছে। দিগ্বিজয় উপরের বারান্দা থেকে নেমে এলো। আরোহী মা, পরিচিত হও, এ আমার আরহান। আজ থেকে ও তোমার সাথে থাকবে। ইদানিং শহরে যা পরিস্থিতি, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আরোহী আরহানের দিকে তাকে এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। সে যতবার তার দিকে তাকাচ্ছে তার মনে হচ্ছে কোনো এক গভীর অরণ্যের শীতল হাওয়া তাকে গ্রাস করে নিচ্ছে। কিন্তু বাবা, আমার বডিগার্ডের কি দরকার? তুমি তো আজ সকালে আমাকে অদ্রিনের কথা বলেছো, আমি সেটাতে রাজিও হয়েছি। তবে অদ্রিন থাকতে এসবের কি দরকার ছিল? আরহান খুব নিচু ও গম্ভীর স্বরে বলল, অদ্রিন স্যার আপনাকে ভালোবাসতে পারেন আরোহী ম্যাম, কিন্তু আপনাকে রক্ষা করার ক্ষমতা কেবল আমারই আছে, কারণ আমি জানি আপনার শত্রু কারা। আরহানের কণ্ঠস্বরে এক অদ্ভুত অধিকারবোধ ছিল যা অদ্রিনকে একটু অস্বস্তিতে ফেলে দিল। অদ্রিন আরোহীর হাত ধরে নিজের কাছে টেনে নিল। যথেষ্ট হয়েছে আরহান, তুমি তোমার কাজ করবে, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে যেন তোমার হস্তক্ষেপ না থাকে। আরহান কুটিল হাসলো। সে মনে মনে ভাবল, ব্যক্তিগত জীবন? অদ্রিন, তুমি যদি আমার বোনের কষ্টের কারণ হও তাহলে আমার প্রধান কাজ হবে তোমার থেকে রূপসাকে দূরে রাখা।
সেদিন রাতটা ছিল একটু অন্যরকম, চারিপাশটা যেন খুব বেশি নিঝুম। আরোহী তার ঘরে ড্রেসিং টেবিলের সামনে বসে আপন মনে চুল আঁচড়াচ্ছিল। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার বুকটা ধক করে উঠল। আরোহী দরজার দিকে তাকিয়ে দেখলো দরজায় আবছাছা একটা দীর্ঘ অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরোহী চমকে উঠে ঝট করে ঘুরে দাঁড়ালো। রাগে আর বিরক্তিতে তার ভ্রু কুঁচকে এলো। সে বেশ কড়া গলায় বলে উঠল, আপনি এভাবেই কারো অনুমতি না নিয়ে হুট করে ঘরে ঢুকে পড়লেন কেন? এটা কোন ধরনের অভদ্রতা? আরহান কোনো উত্তর দিল না। যার চোখে মুখে এক অদ্ভুত শীতলতা। সে খুব ধীর পায়ে নিঃশব্দে আরোহীর দিকে এগিয়ে আসতে লাগলো। আরোহী পিছিয়ে যেতে চাইল, কিন্তু আরহানের তীক্ষ্ণ দৃষ্টি তখন আরোহীর ঠিক গলার নিচে থাকা সেই জন্মচিহ্নটার উপর স্থির হয়ে আছে। আপনার এই চিহ্নটা কি মাঝে মাঝে জ্বলে ওঠে আরোহী? অসহ্য যন্ত্রণায় কি আপনার শরীরটা মাঝে মাঝেই শিওরে ওঠে? এমন একটা কথা শুনে আকাশ থেকে পড়ল। তার মনের গহীন কোণে লুকিয়ে রাখা এই কষ্টের কথা আজ পর্যন্ত সে কাউকে বলেনি, এমনকি দিগ্বিজয়কেও না। সে অস্ফুট স্বরে বলে উঠল, আপনি আপনি সব কিভাবে জানলেন? আরহান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে তখন হাজারো বছরের পুরনো ক্ষত। সে খুব ধীর গলায় বলতে শুরু করলো, কারণ ওটা কোনো সাধারণ জন্মচিহ্ন নয় আরোহী। ওটা আসলে একটা রাজকীয় চিহ্ন যা আপনার রক্তে মিশে আছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যাকে আপনি বাবা বলে ডাকছেন সেই দিগ্বিজয় কি কোনো দিন আপনার জন্ম বিষয়ক কিছু বলেছে আপনাকে, বা আপনার ছোটবেলার কোনো স্মৃতির কথা বলেছে? না, বলেনি, কারণ সে তো পারবে না। কক্ষের ভেতর এক থমথমে নিস্তব্ধতা নেমে এলো। আরোহীর মনে হলো তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। যে মানুষটাকে সে আজীবন নিজের আশ্রয় ভেবে এসেছে, তার পুরো অস্তিত্বই কি তবে একটা মিথ্যে সাধারণ নাটক? আরোহী পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইল। তার কানে আরহানের প্রতিটা শব্দ যেন বজ্রপাতের মতো বাজতে লাগলো। আরহান আরও এক ধাপ এগিয়ে এসে ফিসফিস করে বলল, আপনার জন্মই সাধারণ পৃথিবীতে হয়নি আরোহী। আপনি এই জগতের কেউ নন। আপনার শিকড় লুকিয়ে আছে এমন এক জায়গায় যা আপনার কল্পনারও বাইরে। আরোহীর হাত থেকে চিরুনিটা পড়ে গেল। তার ঠোঁট কাঁপছে। আপনি সব কি বলছেন? বেরিয়ে যান আমার ঘর থেকে। ঘর থেকে বের হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আরহান হঠাৎ দাঁড়িয়ে যায়। সে আবারও ফিরে এসে আরোহীর খুব কাছে গিয়ে দাঁড়ালো। তাদের মাঝখানের দূরত্বটা এতটাই কম যে আরোহী স্পষ্ট অনুভব করতে পারছিল আরহানের শরীর থেকে ভেসে আসা এক অদ্ভুত সুগন্ধ। সেটা ছিল খুব প্রাচীন কোনো চন্দনের ঘ্রাণ, যা একই সাথে শীতল আর রহস্যময়। আরোহীর অবচেতন মনে হলো এই ঘ্রাণটা যেন তার খুব চেনা, অনেক যুগ আগের কোনো হারানো স্মৃতির মতো। আরহান আরোহীর চোখের গভীরে তাকে একদম নিচু স্বরে অনেকটা ফিসফিস করে বলল, কাল রাতে যদি স্বপ্নে কোনো বিশাল নীল সমুদ্র আর ফনাতোলা এক সাদা নাগ দেখেন, তবে একদম ভয় পাবেন না। মনে রাখবেন, ওটা কোনো সাধারণ স্বপ্ন হবে না। ওটা আপনার শিরা উপশিরায় বইতে থাকার রক্ত, যা তার আসল ঠিকানায় ফেরার জন্য আপনাকে আহ্বান করবে। কথাগুলো বলে আরহান আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ঠিক যতটা রহস্য নিয়ে ঘরে ঢুকেছিল ঠিক ততটাই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আরোহী কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তার নাকে তখনও সেই চন্দনে মায়াবী সুবাস লেগে আছে, আর কানে বাজছে সেই অদ্ভুত সাদা নাগের কথা। তার মনে হলো আজ রাতের ঘুমটা হয়তো আর অন্য সব রাতের মতো সাধারণ হবে না। বাড়িতে ফেরার পর থেকে অদ্রিনের মনের ভেতরটা ছটফট করছে। ক্যাফের বাইরে সেই অদ্ভুত দুর্ঘটনা আর নীল স্যুট পরা সেই রহস্যময় লোকটার কথা সে কিছুতেই ভুলতে পারছে না। তার বুকের ভেতর একটা অজানা অস্থিরতা বারবার জানান দিচ্ছিল যে বড় কোনো বিপদ আসতে চলেছে। অদ্রিন দেখলো তার বাবা প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ডক্টর রহমান ড্রয়িং রুমের ডিভানে বসে আছেন। চশমাটা নাকের ডগায় নামিয়ে তিনি গভীর মনোযোগ দিয়ে কিছু অতি প্রাচীন আর জরাজীর্ণ বই ঘাটাঘাটি করছিলেন। ঘরের ভেতর পুরনো কাগজের সেই চেনা গন্ধটা মম করছে। অদ্রিন ধীর পায়ে বাবার পাশে গিয়ে বসলো। তার মুখটা দেখে বোঝা যাচ্ছিল সে কোনো এক জটিল প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু কথা শুরু করার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। বাবার পাশে বসে থাকতে থাকতে অদ্রিনের মনে পড়ে গেল ঠিক গত রাতের কথা, যখন ডক্টর রহমান প্রথমবার আরোহীর সাথে তার বিয়ের প্রস্তাবের কথা তুলেছিলেন। সেই মুহূর্তটা অদ্রিনের জন্য ছিল একেবারে অবিশ্বাস্য। বাবার মুখে আরোহীর নামটা শোনা মাত্রই তার বুকটা একটা অদ্ভুত শিহরণে কেঁপে উঠেছিল। সে একদিকে যেমন চরম অবাক হয়েছিল, অন্যদিকে তার মনের কোণে বয়ে গিয়েছিল আনন্দের স্রোত। আসলে ভার্সিটির সেই প্রথম দিনটার কথা অদ্রিন কোনোদিনও ভুলতে পারবে না। ভিড়ের মাঝে আরোহীকে প্রথমবার দেখেই তার মনে হয়েছিল এই মেয়েটা আর পাঁচটা সাধারণ মেয়ের মতো না। তার শান্ত চাহনি আর মায়াবী চেহারার আড়ালে এমন কিছু একটা ছিল যা অদ্রিনকে চুম্বকের মতো টেনেছিল। সেই প্রথম দেখাতেই আরোহী তার মনের গহীন কোনো একটা স্থায়ী জায়গা করে নিয়েছিল, যদিও সে কথা অদ্রিন কাউকে মুখ ফুটে বলতে পারেনি। ভাবতে ভাবতে অদ্রিনের ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল যে মেয়েটিকে সে দূর থেকে ভালোবেসে এসেছে, ভাগ্য আজ তাকেই তার জীবনের অংশ করে দিতে চাইছে। বাবার হালকা কাশির শব্দে অদ্রিন ভাবনার জগৎ থেকে
বেরিয়ে এলো। সে এবার একটু সামনের দিকে ঝুঁকে বসে নিচু গলায় বলল, বাবা আরোহীদের বাড়িতে নতুন একটা লোক এসেছে, নাম আরহান। কিন্তু লোকটাকে আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হলো না। ওর চোখের চাহনিটা খেয়াল করেছ? ওটা সাধারণ কোনো মানুষের মতো না। ওর চাহনিটা কেমন যেন কোনো হিংস্র শিকারী আড়াল থেকে তার শিকার দেখছে। ছেলের কথা শুনে ডক্টর রহমান হাতের পুরনো বইটা পাশে রাখলেন। চশমাটা নাকের উপরে ঠিক করে বসিয়ে তিনি বেশ গম্ভীর মুখে অদ্রিনের দিকে তাকালেন। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, দীর্ঘ জয়ে বাড়িতে সাধারণ কোনো মানুষ আসবে না আদ্রিয়ন, এটাই স্বাভাবিক। মনে রেখো, দীর্ঘ জয়কে যতটা সাধারণ একজন বিজনেসম্যান মনে হয়, সে আসলে তার চেয়েও অনেক বেশি রহস্যময় আর বিপজ্জনক। তার সাথে আমাদের পরিচয়ের যে পুরনো চুক্তিটা আছে, সেটা নিয়ে আমি এখনও ভীষণ চিন্তিত। এই চুক্তির লোকে আমাদের হাত পা এভাবে ভেঙে রেখেছে যে চাইলেও আমরা ওখান থেকে বের হতে পারি না। বাবার কথা শুনে অদ্রিন কোনো কিছু বলল না। তবে অদ্রিন মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই আরহান লোকটা আসলে কে এবং কোথা থেকে এসেছে তার সব ধরনের নারী নক্ষত্র সে বের করে ছাড়বে। তার ভেতরে কাজ করছিল আরোহীকে হারানোর ভয় আর ওই লোকটার প্রতি এক চরম বিরক্তি। কিন্তু অদ্রিন কল্পনাও করতে পারছে না যে সে আসলে কি ভয়ঙ্কর খেলায় নামতে যাচ্ছে। আরহানের রহস্য ভেদ করতে যাওয়া মানে সাক্ষাৎ আগুনের সাথে লড়াই করা। যে মানুষটা চোখের ইশারায় প্রকৃতি থমকে যায়, তাকে সাধারণ কোনো গোয়েন্দাগিরি দিয়ে ধরা সম্ভব নয়। নিজের অজান্তেই অদ্রিন এমন এক ধ্বংসের মুখে পা বাড়িয়ে দিল যেখানে থেকে ফিরে আসার পথ তার জানা ছিল না। ভালোবাসার মানুষকে রক্ষা করার জেদ তাকে এমন এক আগুনের দিকে ঠেলে দিচ্ছিল যা তাকে ছাই করে দিতেও দ্বিধা করবে না। গভীর রাত, চারিপাশটা একদম নিঝুম হয়ে আসায় আরোহীর চোখে কোনোভাবে ঘুম আসছিল না। মনের ভিতর নানা অদ্ভুত চিন্তার ভিড়। একটু স্বস্তির খোঁজে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে দেখলো চারটা ম্লান হয়ে আছে। হঠাৎ করে যেন চারিপাশের প্রকৃতি এক অন্য রূপ ধারণ করলো। কোনো আগাম সংকেত ছাড়াই আকাশে এক টুকরো মেঘ না থাকা সত্ত্বেও হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। কিন্তু আরোহীর মনে হলো এই বৃষ্টি যেন ঠিক চেনা বৃষ্টির মতো নয়। বাতাসের শব্দে এক অদ্ভুত সুর ভেসে আসছে। আরোহী অবাক হয়ে বারান্দার রেলিং থেকে হাতটা বাড়িয়ে দিল বৃষ্টির ছোঁয়ার জন্যে। সে ভাবলো শীতল পানির স্পর্শে হয়তো তার অস্থির মনটা একটু শান্ত হবে। কিন্তু বৃষ্টির পানি হাতের তালুতে পড়তেই তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আরোহী ভালো করে বৃষ্টির পানি পর্যবেক্ষণ করে দেখলো এটা সাধারণ পানির মতো স্বচ্ছ না। এর প্রতিটা ফোঁটা উজ্জ্বল রূপালী রঙের। আধার রাতে সেই রূপালী বৃষ্টির ধারাগুলো যেন হীরের কুচির মতো চিকচিক করছে। আরোহী পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ে গেল আরহানের সেই কথা, আপনার রক্ত আপনাকে আহ্বান করবে। আরোহীর হঠাৎ মনে হলো প্রকৃতি যেন তাকে এক নতুন পৃথিবীর রহস্যময় অভ্যর্থনা জানাচ্ছে। রূপালী বৃষ্টির সেই মহাবিষ্ট মুহূর্তের মধ্যে আরোহীর কানে এলো এক চেনা কণ্ঠস্বর। বাগান থেকে অদ্রিন তাকে ডাকছে। আরোহী অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখলো মাঝরাতে এই অদ্ভুত বৃষ্টিতে অদ্রিন একা দাঁড়িয়ে আছে। তার হাতে এক গুচ্ছ দুর্লভ নীল গোলাপ। বৃষ্টির রূপালী ফোঁটাগুলো তার গায়ে পড়ে মুক্তোর মতো ঝিলমিল করছে। আরোহী আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে নিচে নেমে বাগানে চলে এলো। অদ্রিনের কাছে গিয়ে সে ব্যাকুল হয়ে বলে উঠল, অদ্রিন, পাগল নাকি আপনি? এই গভীর রাতে এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? আর আপনি কি খেয়াল করেছেন এই বৃষ্টির পানিগুলো কেমন অদ্ভুত রূপালী রঙের? অদ্রিন বৃষ্টির ঝাপটায় চোখ মুছতে মুছতে আরোহীর দিকে তাকালো। তার চোখে তখন ভালোবাসার এক অন্যরকম আবেশ। সে বৃষ্টির রঙের দিকে মোটেও খেয়াল করেনি। তার পুরো পৃথিবী যেন তখন আরোহীকে ঘিরে আবর্তিত হচ্ছে। নীল গোলাপগুলো আরোহীর দিকে বাড়িয়ে দিয়ে সে শুধু এইটুকুই বোঝাতে চাইল যে তার ভালোবাসা কোনো বাধা বা নিয়ম মানে না। কিন্তু আরোহীর মন জুড়েই তখন ছিল এক অজানা আতঙ্ক আর বিস্ময়। আকাশ জুড়ে মেঘ নেই, অথচ রূপালী বৃষ্টি পড়ছে। অলৌকিক দৃশ্যটি আরোহীর মনে আরহানের সেই সাবধানবাণী বারবার মনে করিয়ে দিচ্ছে। আরোহীর ভাবনার মাঝে অদ্রিন আলতো করে আরোহীকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। রূপালী বৃষ্টির ঝাপটায় চারিপাশটা তখন এক মায়াবী কুয়াশায় ঢাকা পড়েছে। আরোহী কিছু বলতে চেয়েছিল, কিন্তু অদ্রিন তার ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে থামিয়ে দিল। অদ্রিন খুব নিচু স্বরে আবেগে ভরা গলায় বলল, আমি কিচ্ছু জানি না আরোহী। পানি কেন, রূপালী আকাশ কেন, এমন এসব কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি শুধু এইটুকুই জানি এই মুহূর্তটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়, যা হয়তো আমি আর কোনো দিন ফিরে পাবো না। অদ্রিনের গলার স্বরটা বৃষ্টির শব্দের সাথে মিশে এক অদ্ভুত সুর তৈরি করছে। সে আরোহীর চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো আর বলল, এসো আরোহী, সব যুক্তি আর চিন্তা সরিয়ে রেখে আজকের এই অলৌকিক বৃষ্টিতে আমরা দুজন মিলে ভিজি। পৃথিবীটা যেমনই হোক, এই মুহূর্তটা তো শুধু আমাদের।
আরোহী আর নিজেকে ধরে রাখতে পারল না। সব ভয় আর দ্বিধা ঝেড়ে ফেলে সে অদ্রিনের কাঁধে মাথা রাখলো। সেই রূপালী বৃষ্টির ধারায় ভিজে একাকার হতে হতে তারা দুজনেই যেন কিছুক্ষণের জন্য পৃথিবীর সব রহস্য আর আতঙ্ক ভুলে গেল। অদ্রিন যখন আবেগে আচ্ছন্ন হয়ে আরোহীর খুব কাছে এলো, ঠিক তখনই আকাশ চিরে এক কান ফাটানো বজ্রপাত হলো। সেই তীব্র আলোয় আরোহীর চোখ ধাঁধিয়ে গেল। বাগানের ঘন অন্ধকারের দিকে তাকাতেই ভয় পেল আরোহী। ঝোপঝাড়ের আড়ালে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আরহান। আরহানের ডান হাতের তালু থেকে এক অদ্ভুত নীল রঙের অতিপ্রাকৃত রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। সেই রশ্মি জাদুর মতো আকাশের রূপালী বৃষ্টি জলকে নিজের ইশারায় নিয়ন্ত্রণ করছে। আরোহী অবাক হয়ে দেখল আরহান হুট করেই তার হাতটা মুষ্টিবদ্ধ করলো, আর সাথে সাথেই ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড। আকাশ থেকে ঝরে পড়া নরম বৃষ্টির ফোঁটাগুলো এক নিমিষে ধারালো তীরের মতো শক্ত হয়ে গেল। সেই জল তীরগুলো বাতাসের গতিতে ধেয়ে গিয়ে বাগানের অন্ধকার কোণাগুলোতে আঘাত করছে। সেখান থেকে আর্তনাদের মতো এক বিকট শব্দ ভেসে শোনা গেল। আরোহী এবার দেখতে পেল কিছু কুৎসিত আর অদৃশ্য প্রেতাত্মা তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ওত পেতে আছে। কিন্তু আরহানের সেই বৃষ্টির তীরগুলো বিদ্যুতের গতিতে প্রেতাত্মাগুলোর বুক চিরে এফোর এফোর করে তুলল। অদ্রিন কিছুই বুঝতে পারছিল না। সে শুধু দেখলো আরোহী আতঙ্কে তিত্তির করে কাঁপছে। অজস্র ঘটনার ধাক্কায় আরোহীর শরীর আর সায় দিচ্ছে না। হঠাৎ ওর মাথাটা ঘুরে উঠে চারিপাশটা ঝাপসা হয়ে আসে, আর পরক্ষণে ও জ্ঞান হারিয়ে অদ্রিনের কোলের উপর ঢলে পড়ে। অদ্রিন অপ্রস্তুত অবস্থায় ওকে শক্ত করে ধরার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য ব্যাপার। অদ্রিন হাত বাড়িয়ে আরোহীকে সামলানোর আগেই আরহান বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে ওখানে এসে হাজির হয়। চোখের পলক ফেলার আগে সে আরোহীকে অদ্রিনের কাছ থেকে সরিয়ে নিজের শক্ত বাহু ডোরে তুলে নেয়। অদ্রিন স্রেফ পাথরের মতো দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। আরহানের শরীরে সেই চেনা চন্দনের ঘ্রাণ আর তার বুকের উষ্ণতা যেন আরোহীর অচেতন মনের গহীন কোণে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। বৃষ্টির সেই রূপালী ধারাগুলো তখনও ওদের উপর ঝরে পড়ছে, আর আরহান আরোহীকে আগলে ধরে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন পৃথিবীর কোনো শক্তি আরোহীকে আর তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আরহান আরোহীকে খুব সন্তর্পণে বুকের মাঝে আগলে নিয়ে ঘরে নিয়ে আসে। বিছানায় ওকে শোয়ানোর সময় আরহানের চোখে মুখে এক অদ্ভুত মায়া। আরোহী অঘরে ঘুমাচ্ছে, কিন্তু ওর অবচেতন মন কেন যেন বিভীষিকার সাথে লড়াই করছে। ঘুমের ঘোরেও ও যন্ত্রণায় ছটফট করে বিড়বিড় করতে থাকে। ভাইয়া, ও ভাইয়া, আমায় বাঁচাও। বোনের মুখে ভাইয়া ডাক শুনে আরহানের বুকটা ফেটে যাচ্ছে। দীর্ঘ 18 বছরের জমানো কষ্ট আর হাহাকার আজ আর বাধা মানছে না। আরহানের চোখের কোণে এক ফোঁটা লোহিত রক্তাশ্রু টলমল করে ওঠে। ও কাপা কাপা হাতে আরোহীর কপালে স্পর্শ করে। ঠিক তখনই ঘটে এক অলৌকিক কাণ্ড। আরহানের হাতের স্পর্শ পাওয়া মাত্রই আরোহীর গায়ে সেই ফিরোজা রঙের জন্মচিহ্নটি যেন প্রাণ ফিরে পায়। চিহ্নটি হঠাৎ বড় হতে শুরু করে এবং এক মুহূর্তের মধ্যে এক বিশাল নাগের ফণার রূপ নেয়। সেই ফণা থেকে ঠিকরে বেরোনো উজ্জ্বল আলোয় পুরো ঘরটা এক মায়াবী ফিরোজা রঙে ভরে ওঠে। অন্ধকার ঘরটা এখন এক আলোয় ঝলমল করছে। আরহান অপলক চোখে সেদিকে তাকিয়ে থাকে। ও বুঝতে পারে ওর বনের ভেতর ঘুমিয়ে থাকা সেই রাজকীয় সত্তা এবার জেগে ওঠার জন্য প্রস্তুত। অন্যদিকে দিগ্বিজয়ের সেই অন্ধকার জাদুকক্ষে বাতাসে শো শো শব্দ ছাপে এক পৈশাচিক অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছে। সে তার কালো জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে আরহানের প্রতিটা পদক্ষেপ দেখছে। তার ঠোঁটের কোণে এক নিষ্ঠুর জয়ের হাসি। নিজের মনে সে গজগজ করে ওঠে। নীলাঞ্জ, তুই যতই নিজের পরিচয় লুকিয়ে রূপসার সাথে ছায়ার মতো থাকার চেষ্টা করিস না কেন, শেষমেশ তোর রক্ত তোকে সবার সামনে ধ্বংস করবে। তোর ওই মায়া ও রক্তের টান তোকে ধ্বংসের পথে টেনে আনছে। দিগ্বিজয়ের চোখের মণি দুটো রাগে আর লোভে ধকধক করে চলছে। সে তার জাদুর লাঠিটা সজোরে মেঝেতে ঠুকে বলে, তোর বনি হবে তোর কাল। আর এখন দেখ আমি কিভাবে নতুন খেলা শুরু করি। অদ্রিন, আমি এমন মোহজালে জড়াবো যে ও নিজেও তোর মৃত্যুদূত হয়ে দাঁড়াবে। যে অদ্রিন আরোহীকে ভালোবাসে, সেই অদ্রিনই এবার তোকে শেষ করার জন্য অস্ত্র তুলবে। নিজের অজান্তাই ও হবে আমার হাতের পুতুল। রাতের এই গভীর নিস্তব্ধতায় দিগ্বিজয়ের বিশাল প্রাসাদটা যেন এক পাথুরে দানবের মতো দাঁড়িয়ে আছে। তার চারপাশটা এতই থমথমে যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজছে। আরোহীর ঘরের ভেতরটা এখন এক অদ্ভুত অপার্থিব নীল আলোয় ভরে উঠেছে। সেই আলোটা সারাক্ষণ দেয়াল জুড়ে মায়াবী ঢেউয়ের মতো খেলা করছে। আরহান খুব শান্ত হয়ে আরোহীর শিওরে বসে আছে। ওর বলিষ্ঠ হাতের আঙ্গুলগুলো যখনই আরোহীর কপালে স্পর্শ করছে, ঠিক তখনই এক অলৌকিক কাণ্ড ঘটছে। আরোহীর ভেতরে যে সুপ্ত নাগিনী সত্তাটি এতকাল ঘুমিয়েছিল, সেটা এখন জেগে ওঠার জন্য ছটফট করছে। এক মুহূর্তে শান্ত মেয়েটা যেন এক বিশাল শক্তির আধার হয়ে উঠছে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো আরোহীর শরীরের তাপমাত্রা ঘুমের ঘোরেও শরীরটা এক সময় হিমশীতল বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই সেটা আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠছে। এই তীব্র শীতলতার উত্তাপের মাঝে আরোহীর অস্তিত্ব যেন এক দোলাচলে দুলছে। আরহান অপলক চোখে আরোহীর দিকে তাকিয়ে আছে।
আরহান আরোহীর দিকে তাকিয়ে বলে, এই পরিবর্তনের মধ্য দিয়েই তোর হারানো রাজকীয় শক্তি ফিরে আসবে বোন। ভাইয়া বাঁচাও। আরোহীর গলা দিয়ে বেরোনো এই ভাঙা ভাঙা অস্ফুট শব্দগুলো নিস্তব্ধ ঘরটাতে যেন এক হাহাকার ছড়িয়ে দিচ্ছে। বনের এই করুণ গোঙানি আরহানের পাথরের মতো শান্ত হৃদয়ে বিষাক্ত তীরের মতো এসে বিচ্ছে। 18টা বছর ধরে যে ডাক শোনার জন্য আরহান নিজেকে তিলে তিলে শেষ করেছে, আজ সেই ডাকটা যখন কানে আসছে তখন সেটা আনন্দের চেয়েও বেশি যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে তার কাছে। আরহান আরোহীর যন্ত্রণাকাতর মুখটার দিকে তাকিয়েছে, আর ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতিটা দীর্ঘশ্বাসের সাথে আরোহী যখন ভাইয়া বলে আকুতি জানাচ্ছে, তখন আরহানের মনে হচ্ছে ও যেন আবারও সেই অভিশপ্ত অতীতে ফিরে গেছে। ওর চোখ দুটো লাল হয়ে উঠছে, হয়তো রাগে, নয়তো চোখের জল চেপে রাখার ব্যর্থ প্রচেষ্টায়। ও আরোহীর কপালে হাতটা আরও একটু শক্ত করে চেপে ধরে, যেন নিজের সবটুকু প্রাণশক্তি দিয়ে ওর বোনকে এই নরক যন্ত্রণা থেকে টেনে বের করে আনবে। এই একটা ডাক আরহানকে বুঝিয়ে দিচ্ছে পৃথিবীর সব ক্ষমতা একদিকে, আর ওর বোনের এই ছোট্ট আরতিটা আরেকদিকে। আরহান আর দেরি করে না, নিজের আঙ্গুলে জোরে কামড় বসিয়ে বের করে আনে এক ফোঁটা গাঢ় নীল রঙের রক্ত, যে রক্ত এক প্রাচীন রাজকীয় বংশের পরিচয় বহন করছে। সে নীল রক্তের ফোঁটা দিয়ে আরোহীর কপালে খুব যত্ন করে একটা সূক্ষ্ম তিলক এঁকে দেয়। জাদুর মতোই কাজ হয় তাতে। তিলকটা ছোঁয়ানো মাত্রই আরোহীর শরীরে সে তীব্র ছটফটানি একদম থেমে যায়। ওর গায়ে সেই জলজলে ফিরোজা রংটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে চামড়ার নিচে অদৃশ্য হয়ে যায়। ঘরটা আবার সে আগের মতোই নিঝুম। এই রক্ত তিলক সাময়িকভাবে আরোহীর মনের গহীন কোণে লুকিয়ে থাকা সব স্মৃতিকে সামনে নিয়ে আসবে। ও ভাইয়া চিনতে পারবে, নিজের আসল পরিচয় জানবে, কিন্তু তার বিনিময়ে আরোহীকে সইতে হবে এক চরম মানসিক যন্ত্রণা। 1000 বছরের পুরনো স্মৃতির ভার এই ছোট্ট মেয়েটার মনে যখন আঁচড়ে পড়বে, তখন সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কি ওর হবে? আহান বিষণ্ণ চোখে ও শান্ত হয়ে আশা মুখের দিকে তাকিয়ে থাকে। মনে মনে নিজেকে হয়তো অপরাধী ভাবছে ও। প্রাসাদের নিচতলায় তখন চলছে এক রুদ্ধশ্বাস আর ভয়ঙ্কর খেলা। অন্ধকার জাদুকক্ষের ঠিক মাঝখানে একটা বিশেষ নকশা করা বৃত্ত, আর সেই বৃত্তের ভিতর অদ্রিনকে একরকম বন্দি করে রেখেছে। অদ্রিনের দিকে তাকালে এখন আর চেনা যায় না। ওর সেই বুদ্ধিদীপ্ত চোখ দুটো এখন একদম ঘোলাটে, প্রাণহীন। কোনো এক গভীর আর অশুভ সম্মোহন ওর পুরো অস্তিত্বকে গ্রাস করে নিয়েছে। অদ্রিন এখন আর নিজের ইচ্ছায় নাড়াচাড়া করার ক্ষমতা রাখে না। দিগ্বিজয় ও চারিপাশে ঘুরে ঘুরে বিড়বিড় করে এক অদ্ভুত অমানসিক গুনগুন শব্দ করে চলেছে, যেন কোনো বিষাক্ত পতঙ্গের শব্দ। আর সেই বীজজাতীয় ধ্বনিগুলো অদ্রিনের মস্তিষ্কে বিষের মতো ঢুকে যাচ্ছে। অদ্রিন সেখানে দাঁড়িয়ে আছে ঠিক একটা পাথরের মূর্তির মতন। অদ্রিনের শরীর এখন দিগ্বিজয়ের হাতের পুতুল। এই কক্ষের থমথমে বাতাস আর ধূপের কটুগন্ধ জানান দিচ্ছে একটু পরে অদ্রিনকে দিয়ে এমন কিছু করানো হবে যা সে স্বপ্নেও ভাবেনি। দিগ্বিজয় ধীর পায়ে অদ্রিনের একদম কাছে এগিয়ে আসে। ওর কুটিল চোখের দৃষ্টি যেন অদ্রিনের আত্মাটাকে ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। ওর কুটিল চোখের দৃষ্টি যেন অদ্রিনের আত্মাটাকে ছিঁড়ে ছুঁড়ে দেখছে। অদ্রিনের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত বিষাক্ত আর চাপা স্বরে বলতে শুরু করে, অদ্রিন, তুমি আরোহীকে ভালোবাসো তাই না? তোমার এতদিনের সেই পবিত্র ভালোবাসা কি শেষমেশ সেরে যাবে? আরাহান নামের লোকটাকে দেখেছো তো? ও আসলে তোমার আরোহীকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চায়। ও মানুষ নয় অদ্রিন, ও একটা শয়তান। আরোহীর প্রাণ নিতে ও এই প্রসাদে হানা দিয়েছে। দিগ্বিজয়ের প্রতিটা কথা যেন একটা ধারালো শলাকার মতো অদ্রিনের অবশ মস্তিষ্কে গেঁথে যাচ্ছে। অদ্রিনের সম্মোহিত মস্তিষ্কে আরহানের আকৃতি এক দানব হিসেবে ফুটে ওঠে। দিগ্বিজয় ওর কাঁধে হাত রেখে আবারও ফুসলে ওঠে, বলো অদ্রিন, তুমি কি পারবে আরোহীকে বাঁচাতে? তুমি কি পারবে ওই শয়তানটাকে শেষ করতে? তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার এটাই তো মোক্ষম সময়। অদ্রিনের ঘোলাটে চোখ দুটোতে মুহূর্তের এক হিংস্র আভা খেলে যায়। ওর ভেতরের সুস্থ চিন্তাগুলো এখন দিগ্বিজয়ের এই বিষাক্ত মিথ্যা জালে বন্দি। ও পাথরের মতো দাঁড়িয়ে থেকেও যেন ভেতরে ভেতরে একটা খুনের নেশে ফেটে পড়ছে। ও এখন কেবল আরহানের রক্ত চায়। সম্মোহনের সেই ঘোর লাগা অন্ধকারের ভেতরে অদ্রিনের অবচেতন মন শেষবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে। ওর মস্তিষ্কে ছোট ছোট কিছু স্মৃতি এখনো ম্লান আলোর মতো জ্বলছে। অদ্রিন যন্ত্রণায় মাথাটা এপাশ ওপাশ করে বিড়বিড় করতে থাকে, না না, এটা হতে পারে না। আরহান তো ওকে বাঁচিয়েছিল। বৃষ্টির সেই তীরের আঘাতে ও তো আরোহীকে রক্ষা করছিল। ও তো আরোহীর বডিগার্ড। দিগ্বিজয়ের বিষাক্ত কথা জালে অদ্রিন বিবেক বারবার ধাক্কা খাচ্ছে। অদ্রিনের মনে এখন সত্য আর মিথ্যার এক অসম লড়াই চলছে। অদ্রিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। ওর মনে পড়ে যায় আরহানের সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টির কথা। কিন্তু দিগ্বিজয় ওর উপর সম্মোহনের চাপ আরো বাড়িয়ে দেয়। অদ্রিন প্রাণপণ চেষ্টা করছে সেই যুক্তিগুলো আঁকড়ে ধরতে, কিন্তু স্মৃতিগুলো যেন কুয়াশার আড়ালে হারিয়ে যাচ্ছে। এক অজানা শক্তির টানে ওর ভালো মন্দের বোধ এখন একদম ঘোলাটে। ও শেষবারের মতো বিড়বিড় করে ওঠে, আরহান শত্রু নয়।
কিন্তু ওর গলার স্বর ক্রমশ ক্ষীণ হয়ে আসে। দিগ্বিজয় তার আলখাল্লার ভেতর থেকে বের করে আনে এক পুরনো তামাটে মুদ্রা। সেটির গায়ে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন। কোনো কথা না বলে সেই মুদ্রাটি অদ্রিনের বুকের ঠিক মাঝখানে চেপে ধরে। ছোঁয়া লাগা মাত্রই মুদ্রাটি থেকে কুৎসিত কালো ধোয়া কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসে। অদ্রিন যন্ত্রণায় শিওরে উঠল, নড়ার ক্ষমতা নেই ওর। সেই ধোয়া সাপের মতো এঁকে বেঁকে ওর শির দ্বারা দিয়ে ভেতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই বদলে যায় সবকিছু। অদ্রিনের চোখে সেই চেনামণি দুটো হারিয়ে গিয়ে সেখানে ফুটে ওঠে কুচকুচে কালো এক অন্ধকার। ওর চেহারায় সেই মায়াবী স্নিগ্ধতা আর আভিজাত্য এক নিমিষে ধুয়ে মুছে সাফ। এখন সেখানে কেবল এক পৈশাচিক হিংস্রতার খুনের নেশা খেলা করছে। অদ্রিন এবার মুখ খোলে। ওর সেই চেনা কণ্ঠস্বর এখন একদম যান্ত্রিক, যেন অন্য কেউ ওর ভেতরে থেকে কথা বলছে। অদ্রিন স্থির গলায় উচ্চারণ করে, আরহান শত্রু, আরহানকে মরতে হবে, আরোহী শুধু আমার। দিগ্বিজয় অদ্রিনের এই রূপ দেখে তৃপ্তির হাসি হাসে। অদ্রিন এখন কেবল এক রক্ত পিপাসু শিকারে পরিণত হয়েছে। তার সামনে যেই আসুক না কেন সে তাকে শেষ করে ফেলবে। দিগ্বিজয়ের মুখে এখন এক পৈশাচিক জয়ের হাসি। সে অদ্রিনের সামনে এগিয়ে এসে ওর হাতে তুলে দেয় এক চকচকে রূপালী পিস্তল। অস্ত্রটা দেখতে যতটা সুন্দর এবং ভেতরের উদ্দেশ্য ঠিক ততটাই ভয়ঙ্কর। সেই এই পিস্তলের প্রতিটা বুলেটে মাখানো আছে প্রাচীন নাক সংহারক বিষ, এমন এক মারাত্মক বিষ যা কোনো সাধারণ ক্ষত সৃষ্টি করে না, সরাসরি আত্মার উপর আঘাত হানে। আরহান অতিপ্রাকৃত শক্তির অধিকারী হলেও তার এক দুর্বলতা আছে। সে কেবল নিজের জাতি বা অলৌকিক শক্তির সাথে লড়তে অভ্যস্ত, কিন্তু কোনো মানুষের হাত থেকে আসা এমন এক বিষাক্ত অস্ত্রের আঘাত ঠেকানোর ক্ষমতা তার রাজকীয় রক্তের নেই। দিগ্বিজয় খুব ভালো করেই জানে এক বন্ধুর হাতে অন্য বন্ধুর মৃত্যু দেখাচ্ছে বড় বিজয় আর কিছু হতে পারে না। অদ্রিন সেই পিস্তলটা শক্ত করে মুঠোয় ধরে থাকে। ওর কালো হয়ে যাওয়া চোখের মনি এখন লক্ষ্য স্থির করে ফেলেছে। ওর ভিতরে এখন কেবল একটা জেদ কাজ করছে, আরহানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। অদ্রিন যান্ত্রিক পায়ে সিঁড়ির দিকে এগোতে থাকে, আর পেছনে দাঁড়িয়ে দিগ্বিজয় নিঃশব্দে উপভোগ করে নিজের এই কুটচাল। এক নিরাপরাধ মানুষের হাতে এখন এক অপরাজয় যোদ্ধার মৃত্যু পরোয়ানা। সকালের ভোরের আলো ফুটতেই আরোহীর ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে ওঠার সময় অনুভব করে শরীরটা আজ খুব হালকা লাগছে। মনে হচ্ছে দীর্ঘদিনের কোনো এক ভারী বোঝা ওর উপর থেকে নেমে গেছে। কিন্তু এই শারীরিক স্বস্তির মাঝেই মনের ভিতর হু হু করে উঠছে এক অদ্ভুত হাহাকার। আজ এক অজানা শূন্যতা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, অথচ কারণটাও কিছুতেই ধরতে পারছে না। ধীর পায়ে আরোহী আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রতিচ্ছবির দিকে তাকাতে ওর হাত দুটো থমকে যায়। কপালে ঠিক মাঝখানে একটা আবছা দাগ ফুটে আছে, কেমন যেন কালচে রঙের। দেখে মনে হচ্ছে খুব সম্প্রতি কেউ ওখানে রক্ত দিয়ে কিছু একটা এঁকেছিল, যা এখন মুছে গেলেও নিজের অস্তিত্বের চিহ্ন রেখে গেছে। আরোহী আঙ্গুল দিয়ে দাগটা স্পর্শ করার চেষ্টা করে। ওর কেন জানি মনে হচ্ছে গত রাতে ওর সাথে কিছু একটা ঘটেছে। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়েও এক লহমার জন্য শিউরে ওঠে। আরোহীর হঠাৎ মনে হচ্ছে এই শান্ত মেয়েটার আড়ালে অন্য কেউ লুকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আরোহীর নজর যায় বাগানের এক কোণে। সেখানে একা দাঁড়িয়ে আছে আরহান। তাকে দেখা মাত্রই আরোহীর বুকের ভেতরটা কেমন যেন ধক করে ওঠে। এক অদ্ভুত শিহরণ শরীরে শির দ্বারা দিয়ে নেমে যায়। কেন জানি না আরোহীর পা দুটো নিজের অজান্তেই তার দিকে এগিয়ে যেতে থাকে। এক অদৃশ্য টানেও আরহানের খুব কাছাকাছি গিয়ে দাঁড়ায়। ওর মনের ভেতর কাল রাত থেকে জমা হওয়া হাজারো প্রশ্ন এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। আরোহী আর কোনো ভনিতা না করে সরাসরি আরহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কাল রাতে কি আপনি আমার ঘরে এসেছিলেন? আরহান ধীরে ধীরে ওর দিকে ঘুরে তাকায়। সকালের কাঁচা রোদ ওর তামাটে শরীরের উপর পড়ে এক মায়াবী আভা তৈরি করেছে। দেখে মনে হচ্ছে ও যেন সাধারণ কেউ না, মাটির বুকে নেমে আসা কোনো তেজস্বী সত্তা। আরহান কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে আরোহীর দিকে এগিয়ে আসে। একদম চোখের খুব কাছে এসে দাঁড়ায়। আরহানের গায়ের সেই চেনা চন্দনের ঘ্রাণ আর শরীরে তীব্র উষ্ণতা আরোহীকে মুহূর্তের জন্য স্থবির করে দেয়। দুজনের নিঃশ্বাসের শব্দ এখন একে অপরের কানে বাজছে। আরহানের গভীর চোখের দৃষ্টি যেন আরোহীর মনে সব লুকানো সত্যকে এক নিমিষে পড়ে ফেলার চেষ্টা করছে। আরহান আরোহীর চোখে স্থির দৃষ্টি রেখে খুব নিচু কিন্তু গভীর স্বরে বলে ওঠে, মনে করুন আমি আপনার ছায়া ম্যাডাম। ছায়া কি কখনো শরীর ছেড়ে দূরে থাকে? আজ সকালে আপনি নিজের কপালে যা দেখেছেন ওটা কোনো সাধারণ দাগ ছিল না, ওটাই আপনার আসল পরিচয়। আরহানের কণ্ঠস্বর যেন কোনো এক জাদুমন্ত্রের মতো আরোহীর কানে বাজছে। ও আরোহীর আরও একটু কাছে এগিয়ে এসে প্রায় ফিসফিস করে বলে, নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো আরোহী, ইদানিং কি কোনো বিশাল নীল সাপের স্বপ্ন আপনার ঘুমের মধ্যে হানা দেয় না? সেই নীল নাক কি আপনাকে বারবার কিছু একটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে না? আরোহী চমকে ওঠে। নিজের অজান্তে এক পা পিছিয়ে যায়। ও কপালে সেই কালচে দাগটা এখনো দপদপ করছে। অস্ফুট স্বরে আরোহী বলে ওঠে, আপনি কিভাবে জানলেন? আমি আমি সত্যি এক বিশাল সাপকে দেখেছি। তার রূপ ছিল ভয়ঙ্কর, কিন্তু তার চোখে ছিল অসীম যন্ত্রণা। এক অদ্ভুত মায়ায় সে আমায় ডাকছিল, যেন কত জন্মের চেনা।
আরহানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, তবে সে হাসি আনন্দের ছিল না, এক বুক বিষণ্ণতা মাখা এক হাসি। ওর চোখের মণি দুটো মুহূর্তের জন্য নীলচে হয়ে আবারও স্বাভাবিক হয়ে যায়। আরহান ধীর স্থির গলায় বলে, সে আপনার কোনো শত্রু না আরোহী, আর ওটা কোনো কাল্পনিক ছিল না। যাকে আপনি ভয় পাচ্ছেন সে আসলে আপনার নিজেরই রক্ত, আপনার শিকড়। আরহানের কথাগুলো যেন তপ্ত শিশার মতো আরোহীর কানে লাগছে। নিজের রক্ত। আরোহী নিজের অজান্তেই নিজের হাতের দিকে তাকায়। চারিপাশের রোদ ঝলমলে বাগানটা হুট করে যেন থমকে গেছে। আরহান কোনো ধোঁয়াশা রাখছেন, ওর প্রতিটা কথা যেন আরোহীর সামনে এক নতুন পৃথিবী খুলে দিচ্ছে। এই প্রথম আরোহীর মনে হচ্ছে ওর ভেতরে যে অস্থিরতা এতকাল ছিল তার একটা মানে খুঁজে পাওয়া যাচ্ছে। আরোহী আর কিছু ভাবতে পারছে না, সে বাগান থেকে দৌড়ে চলে যায়। আরহান বোনের চলে যাওয়ার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। অপেক্ষা করব বোন তোর জন্য। তোর যেদিন স্মৃতি ফিরবে ওই দিন তোর সাথে আমি আমার মনের সব কথা বলবো, আমাদের বাবা মায়ের কথা বলবো। অনেক কথা জমে আছে তোর ভাইয়ার মনে তোর জন্য। বাড়ি থেকে বেরিয়ে আরোহী ভার্সিটিতে আসে। ভার্সিটিতে যাওয়ার পর আরোহী এক অদ্ভুত অস্বস্তিতে পড়ে যায়। চারিপাশটা রোজকার মতো একই রকম, তবুও কেন জানি আজ সবটা খুব অচেনা মনে হচ্ছে। বিশেষ করে অদ্রিন ছেলেটা আজ কেমন যেন বদলে গেছে। সবসময় যে অদ্রিন আরোহীর সাথে ছায়ার মতো পাশে থাকে, যার গলার স্বর সবসময় মকমলের মতো নরম, অথচ আজ তার আচরণে কেমন যেন রুক্ষ ভাব। অদ্রিন যখন আরোহীর দিকে এগিয়ে আসে তখন ওর চোখে সেই ঘোলাটে দৃষ্টি দেখে আরোহীর বুকটা ছাত করে উঠে। অদ্রিন কোনো কথা না বলে আচমকা আরোহীর হাতটা টেনে ধরে। অদ্রিনের হাত ধরাটা কোনো নরম স্পর্শ ছিল না, লোহার সারাশির মতো এক মরণ কামড় যেন। আরোহী যন্ত্রণায় কুকড়ে ওঠে। হাতের কবজিতে অদ্রিনের আঙ্গুলগুলো এমনভাবে বসে যাচ্ছে যে আরোহীর মনে হচ্ছে আহারগুলো বুঝি এখনই গুঁড়ো হয়ে যাবে। অদ্রিন, ছাড়ো, লাগছে তো। আরোহী ব্যথায় আর্তচিৎকার করে ওঠে, কিন্তু অদ্রিনের সে দিক মধ্যে কোনো বিকার নেই। ওর মুখটা পাথরের মূর্তির মতো ভাবলেশীন। ওই পরিচিত চোখের মণি দুটো এখন কুচকুচে কালো অন্ধকারে ঢাকা। চারিপাশে তাকে আরোহী দেখে অদ্রিনের এই উন্মাদ রূপ কেউ খেয়াল করছে না, সবাই যেন যার যার কাজে ব্যস্ত। অদ্রিন প্লিজ হাত ছাড়ো, আমার খুব লাগছে। আরোহীর আর্তনাদ অদ্রিনের কান অবধি পৌঁছাচ্ছে না, সে যেন পাথর হয়ে গেছে। ওর যাবতীয় মনোযোগ এখন দোতলার শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা আরহানের উপর। সেখানে আরহান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ওর তীক্ষ্ণ চোখ দুটো বাজ পাখির মতো অদ্রিনকে মেপে নিচ্ছে। অদ্রিন হঠাৎ এক ঝটকায় আরোহীকে নিজের পেছনে টেনে নেয়, যেন কোনো শিকারী পশু তার শিকারকে আড়াল করছে। ওর হাত চলে যায় পকেটে সেই মরণঘাতী রূপালী পিস্তলটার উপর। ওর আঙ্গুলের ডগাগুলো সেখানে শক্ত হয়ে বসে আছে। অদ্রিন খুব ভারী আর যান্ত্রিক গলায় বলে ওঠে, আরোহী, এই লোকটার থেকে তুমি দূরে থাকবে, ও মোটেই সুবিধার নয়। আজ রাতে আমি এর একটা ব্যবস্থা করবই। আরোহী অদ্রিনের চোখের দিকে তাকিয়ে শিউরে ওঠে। সে পরিচিত মায়াবী চোখে আজ এক অচেনা কুৎসিত ঘৃণা বিষের মতো উপচে পড়ছে। অদ্রিনের কথাগুলো শুনলে মনে হচ্ছে ও যেন নিজের ভেতরে নেই, অন্য কারো নির্দেশ মেনে চলছে। আরোহী বুঝতে পারে না ওর সবচেয়ে প্রিয় মানুষটি এখন আসলে এক অদৃশ্য সুতোর পুতুল, যাকে আড়াল থেকে কেউ অত্যন্ত নিপুণভাবে নিয়ন্ত্রণ করছে। সেই রাতে বাড়ির ছাদে দিগ্বিজয় এক বিশেষ ডিনারের আয়োজন করেছে। আকাশ জুড়ে রূপালী চাঁদের আলো, চারিপাশটা দেখতে অনেকটা রূপকথার মতোই মায়াবী লাগছে, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে কোথাও যেন এক ভয়ানক ষড়যন্ত্র দানা বাঁধছে। ছাদের এক কোণে অন্ধকারের সাথে মিশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে আরহান। ওর তীক্ষ্ণ ইন্দ্রিয়গুলো জানান দিচ্ছে এই সুন্দর পরিবেশটা আসলে একটা বিভ্রম। জ্যোৎস্নার স্নিগ্ধতা ছাড়িয়ে বাতাসের এক অশুভ বারুদের কটু গন্ধ স্পষ্ট হয়ে উঠছে। নিচে নীল আকাশের নিচে আরোহী আর অদ্রিন মুখোমুখি বসে আছে। টেবিলের উপর মোমবাতি শিখা কাঁপছে, আর সেই আলো ছায়ার খেলা অদ্রিনের মুখটা বড্ড অচেনা লাগছে। আরহান বুঝতে পারছে বিপদ খুব কাছাকাছি। আরহান সেখান থেকে এক চুলও নড়ছে না। ওর স্থির দৃষ্টি অদ্রিনের পকেটে সেই সামান্য স্ফীত অংশের উপর, যেখানে লুকিয়ে আছে সেই বিষাক্ত রূপালী পিস্তল। বাতাস হঠাৎ করে একটু ভারী হয়ে ওঠে। দিগ্বিজয় দূরে দাঁড়িয়ে এক কুটিল তৃপ্তির হাসি হাসছে। আরহান ভাবছে আজ রাতের এই মায়াবী চাঁদনি আসলে এক রক্তক্ষয়ী যুদ্ধের পূর্বাভাস। ও নিজের শরীরে পেশিগুলো শক্ত করে নেয়, যে কোনো মুহূর্তে এক প্রাণঘাতী হামলা হতে পারে, আর তার জন্য ও তৈরি। অদ্রিন খুব ধীর হাতে আরোহীর গ্লাসে গাঢ় লাল রঙের ওয়াইন ঢালছে। ওপর থেকে দেখলে মনে হয় কতই না যত্ন, কিন্তু এই পানীয়র ভিতরে দিগ্বিজয় আগেভাগে মিশিয়ে রেখেছে এক ভয়ানক হ্যালুসিনোজেন। এটি এমন এক রাসায়নিক যা মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে তাকে এক অদ্ভুত উন্মাদনার দিকে ঠেলে দেয়। আরোহী বুঝতেও পারে না কি অপেক্ষা করছে ওর জন্যে। গ্লাসে মাত্র এক চুমুক দিতে ওর চোখের সামনে চেনা জগৎটা হঠাৎ তাসের ঘরের মতো দুলতে শুরু করে। মায়াবী চাঁদনি রাতটা চোখের পলকে কেমন যেন ধোঁয়াটে আর বিকৃত হয়ে উঠছে। চারিপাশের বাতাস যেন ভারী হয়ে চেপে বসেছে ওর উপর। অদ্রিন, আমার খুব অস্বস্তি হচ্ছে, সব কেমন ঝাপসা লাগছে। আরোহী দুই হাতে নিজের মাথাটা চেপে ধরে।
ওর কপালের শিরাগুলো দপদপ করছে। ডিনারের সুন্দর টেবিল, মোমবাতির আলো সবই যেন এক রাক্ষসে অবয়ব নিয়ে ওকে গিলে খেতে আসছে। আরোহীর ভেতর যে সুপ্ত নাগিনী সত্তা, এই হ্যালুসিনোজেনের প্রভাবে সেটা এখন প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছে। ও টাল সামলাতে পারছে না। ওর পৃথিবীটা এখন কেবল এক বিভীষিকাময় ঘূর্ণিপাক। অদ্রিন হঠাৎ করে পকেট থেকে সেই চকচকে রূপালী পিস্তলটা বের করে আনে, কিন্তু অবাক করার বিষয় হলো অস্ত্রটার নল আরোহীর দিকে না নিয়ে সরাসরি দরজার দিকে তাক করা, যেখানে আরহান দাঁড়িয়ে আছে। অদ্রিনের চোখে মুখে এখন এক অমানসিক হিংস্রতা। অদ্রিন দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে, আরহান, তোর খেলা এবার শেষ। আজ তোকে এই মুহূর্তে শেষ করে দিব আমি। তোর অস্তিত্ব এই মুহূর্তে চিরতরে মুছে যাবে। আরহান তবুও সেখানে দাঁড়িয়ে রইল। আরহানকে ভয় পেতে না দেখে অদ্রিনের আঙ্গুল পিস্তলের ট্রিগারের উপর ক্রমশ শক্ত হচ্ছে। আরহান খুব ভালো করে জানে অদ্রিনের হাতের ওই পিস্তল তাকে ভস্ম করে ছাই বানিয়ে দেওয়া সম্ভব। এই তুচ্ছ মানব অস্ত্র ওকে ছোঁয়ার ক্ষমতাও রাখে না, কিন্তু ও নীল চোখে একবার যন্ত্রণায় কাতরাতে থাকা আরোহীর দিকে তাকায়। আরহান শুধু ভাবছে ওর বোন এই দৃশ্য সইতে পারবে না। নিজের প্রিয় মানুষটার এই করুণ পরিণতি দেখলে আরোহীর মনটা চিরতরে ভেঙে চুরমার হয়ে যাবে। একদিকে নিজের প্রাণ বাঁচানোর তাগিদে, অন্যদিকে বোনের ভালোবাসা। আরহান এক চরম দোটানায় দাঁড়িয়ে কেবল অদ্রিনের ওই কুচকুচে কালো চোখের দিকে চেয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে আরোহী টলতে টলতে আরহান আর অদ্রিনের মাঝখানে এসে দাঁড়ায়। ওর অবশ শরীরটা যেন এক লহমায় বদলে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আরোহী ভিতরে থাকা সেই রাজকীয় নাগিনী সত্তাটি হঠাৎ জেগে ওঠে। ওর গায়ের সেই ফিরোজা রঙের চিহ্নটি থেকে এক তীব্র চোখ ধাঁধানো আলো বিচ্ছুরিত হয়ে পুরো ছাদকে আলোকিত করে দিচ্ছে। চাঁদের আলো যেন সে নীলচে জ্যোতির সামনে ম্লান। আরোহী অস্বস্তি এখন সাধারণ মানুষের মতো নেই। আরোহীর অস্তিত্ব এখন আর সাধারণ মানুষের মতো নেই। ওর গলার স্বর বদলে গিয়ে এক অতিপ্রাকৃত গাম্ভীর্য ধারণ করে চিৎকার করে বলে ওঠে, অদ্রিন ছাড়ো, তুমি যাকে মারতে চাইছো আমার পর কেউ নয়। আরোহীর চোখের দিকে তাকালে এখন যে কারোরই হাড় হিম হয়ে আসবে। ওর চোখের সেই গোলমণিগুলো এখন লম্বাটে আর সর্পিল হয়ে উঠেছে। কোনো এক অদৃশ্য শক্তি ওর মস্তিষ্কের উপর থেকে সব কুয়াশা সরিয়ে দিচ্ছে। বিষাক্ত পানীয়, হ্যালুসিনেশন আর অশুভ মায়া ছিঁড়ে ফেলে ও ফিরে পাচ্ছে নিজের হারানো অতীত। ওর চোখের সামনে ভেসে উঠছে সেই সহস্র বছরের পুরনো স্মৃতি, যেখানে আরহান আর কেউ নয়, ওর নিজের বড় ভাই নীলাঞ্জল। স্মৃতিগুলো ফিরে আসার সাথে সাথে আরোহী পুরো অবয়বে এক রাজকীয় দাপট ফুটে উঠেছে। ওর নিজের রক্তই এখন ওকে জানান দিচ্ছে ওর আসল পরিচয়। অদ্রিন হঠাৎ হিতাহিত জ্ঞান হারিয়ে ট্রিগারে চাপ দেয়। স্তব্ধ রাত্রিরে একটা তীব্র শব্দ হয়, আর সেই নাক সংহারক বিষে ভরা বুলেটটা বাতাসের বুক চিরে সরাসরি ধেড়ে আসে আরহানের দিকে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আরহান সেখান থেকে একটুও পিছু পা হলো না। আরহান চাইলে অনায়াসে বুলেটের পথ বদলে দিতে পারত, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বুলেটটা তীব্র গতিতে এসে বুক চিরে ভেতরে ঢুকে যায়। এক মুহূর্তে নিস্তব্ধতা। তারপর দেখা যায় আরহানের বুক থেকে গাঢ় নীল রঙের রক্ত চুইয়ে সাদা মেঝেতে ছড়িয়ে পড়ছে। বিষাক্ত বুলেটের নীল নীল আভা ও শরীরে ছড়িয়ে পড়ার সাথে সাথে আরহান টলতে শুরু করে। আরোহীর ভেতরে সেই রাজকুমারী সত্তাটা এবার হাহাকার করে ওঠে। 100 বছরের না বলা আবেগ আর স্মৃতি এখনো চোখে টলমল করছে। ও এক তীব্র আর্তনাদ করে আরহানকে জড়িয়ে ধরে। কণ্ঠে এখন আর কোনো সংশয় নেই। আরোহী অনুভব করছে তার প্রিয়জনকে হারানোর এক আকাশ সমান হাহাকার। আরোহী চিৎকার করে ওঠে, ভাইয়া, ভাইজান, না, এটা হতে পারে না। আরহান টলতে টলতে মাটিতে পড়ে যাচ্ছে, আর আরোহী ওকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠছে। মেঝের সেই সাদা মার্বেল এখন আরহানের নীল রক্তে ভিজে একাকার। অদ্রিন তখনও পিস্তল হাতে পাথরের মতো দাঁড়িয়ে আছে, যেন ও নিজেও জানে না কি এক ভয়ানক পাপও করে ফেলেছে। আরহানের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসির রেখা ফুটে ওঠে। তীব্র যন্ত্রণার মাঝে ওর চোখে মুখে এখন এক পরম তৃপ্তি। ও অতি কষ্টে হাত বাড়ি আরোহীর গাল ছুঁয়ে দেয়। ভাঙা গলায় ফিসফিস করে বলে ওঠে, তুই তুই শেষমেশ আমাকে চিনতে পেরেছিস রূপসা। আমি তো এটাই চেয়েছিলাম, তোকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে তুই একানোস। কিন্তু সেই নাক সংহারক বিষের প্রভাব এখন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বুলেটের ক্ষতস্থান থেকে এক নীলচে পাথুরে আবরণ দ্রুত আরহানের পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। ও সেই উষ্ণতামাটে শরীরটা ধীরে ধীরে প্রাণহীন নীল পাথরে পরিণত হতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে আরহানের পায়ের দিকটা একদম অচল হয়ে যায়, যেন কোনো ভাস্কর পাথর খোদাই করে ওকে সেখানেই গেঁথে দিচ্ছে। ঠিক তখনই সিঁড়িতে ভারী বুটের শব্দ শোনা যায়। দিগ্বিজয় আসছে। ওর মুখে এক পৈশাচিক জয়ের হাসি, আর হাতে ধরা এক বিশাল কালো নাগপাশ, যা কেবল অতিপ্রাকৃত সত্তাদের বন্দী করতে ব্যবহার করা হয়। আরহান এখন পাথরে রূপান্তরিত হয়ে অসহায়।
এটাই ওকে চিরতরে বন্দি করার মোক্ষম সুযোগ। ওদিকে অদ্রিন এখনও সে পিস্তলটা হাতে নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরোহীর সেই আকাশ ফাটানো আর্তনাদ আর মেঝেতে পড়ে থাকা নীল রক্ত দেখে ওর ভেতরে সেই ঘন অন্ধকার সম্মোহনটা একটু একটু করে কাটতে শুরু করেছে। ওর কুচকুচে কালো চোখের মণিগুলো আবার স্বাভাবিক হতে থাকে। আরোহীর কান্না দেখে অদ্রিনের জ্ঞান ফিরে আসে। নিজের হাতের পিস্তলটার দিকে তাকিয়ে শিওরে ওঠে। অপরাধবোধ ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। অদ্রিন তখনই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আকাশের চাঁদটা আজ কালো মেঘে ছেয়ে গেছে, যেন আরহানের এই করুণ দৃশ্য দেখে সেও মুখ লুকিয়ে নিতে চাইছে। আরহানের শরীর থেকে নির্গত হওয়া গাঢ় নীল রক্তগুলো অদ্ভুতভাবে জ্বলছে। মনে হচ্ছে যেন কোনো আগুনের শিখা মাটি আঁকড়ে পড়ে আছে। আরহান এখন হাঁটু ভাঁজ করে বসে পড়েছে। ওর শরীরের বাকি শক্তিগুলো নিঃশেষ হয়ে আসছে ধীরে ধীরে। বুকের ঠিক মাঝখানে বুলেটটা বিঁধে আছে। এই ধাতু কোনো সাধারণ কামড়ার শালায় তৈরি হয়নি। এটা সরাসরি আরহানের রক্তকে ভেতর থেকে জমাট বাঁধিয়ে দিচ্ছে। আরহান এবার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ওর পায়ের পাতা থেকে শুরু করে ধীরে ধীরে এক ধূসর প্রাণহীন আস্তরণ উপরের দিকে উঠে আসছে। তার শরীর হঠাৎ করে হিমশীতল হয়ে যাচ্ছে। আরহানের শরীর ধীরে ধীরে একটা নীল পাথরে পরিণত হচ্ছে। আরহানের দৃষ্টি এখনো তার অতি আদরে ছোট বোন রূপসার দিকে। আরহানের সেই চাহনিতে ছিল এক বুক যন্ত্রণা আর এই মৃত্যু কষ্ট থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। আরোহী অঝরে কান্না করছে। আরোহী আরহানকে জড়িয়ে ধরে আছে, কিন্তু সে আরহানের শরীর স্পর্শ করে অনুভব করলো পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আরোহী না, এখন ও শুধু রূপসা। আরহানকে যতবার ভাইয়া বলে ডাকছে ঠিক ততবারই আরোহীর মস্তিষ্কে 18 বছরের সেই স্মৃতিগুলো আবছায়া হয়ে মনে পড়ছে। আরোহীর চোখের মনে সর্পিল আকার ধারণ করছে। তার চোখে খেলা করছে তেজস্ক্রিয় তেজ। আরোহীর এই রূপ যতটা সুন্দর তার চেয়েও বেশি ভয়ানক। রূপসার চোখের অশ্রু যখনই আরহানের নীল পাথরে গায়ে গিয়ে পড়ছে, সাথে সাথে সেখান থেকে হিস হিস শব্দে ধোঁয়া বের হতে শুরু করছে। বিশেষ এই শীতল পাথর আর রূপসার তপ্ত অশ্রুর সংঘর্ষে চারিপাশের বাতাস ভারী হয়ে ওর প্রতিটা নিঃশ্বাসে এখন 18 বছরে জমানো হাহাকার আর ক্রোধ মিশে একাকার। ও বুঝতে পারছে ওর নিজের শরীরের রক্ত এখন টকবক করে ফুটছে। নীলাঞ্জের শক্ত হয়ে যাওয়া শরীরটা রূপসার চোখের অশ্রুতে ভিজে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। ছাদের এই মায়াবী রাতটা এখন এক বিভীষিকাময় রণক্ষেত্রে পরিণত হওয়ার অপেক্ষায়, যেখানে এক বোন তার ভাইকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনার জন্য প্রকৃতির সব নিয়ম ভাঙতে তৈরি। ভাইয়া চোখ খোলো, আমি ফিরে এসেছি। আমার সব কিছু মনে পড়ে গিয়েছে। আমাকে ছেড়ে তুমি এভাবে পাথর হয়ে যেতে পারো না। তুমি না আমাকে নিতে এসেছিলে? নীলাঞ্জ কষ্ট করে এক ফোঁটা রক্ত থুতু করে ফেললো। তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। তুই তুই মনে করতে পেরেছিস বোন, আজ আমার আর কোনো অপেক্ষা নেই। এটাই আমার সবচেয়ে বড় বিজয়। নীলাঞ্জ একবার অদ্রিনের দিকে তাকিয়ে আবার রূপসার দিকে মুখ ফেরায়। অদ্রিনকে দোষ দিস না বোন, ও মায়ার জালে বন্দি। নীলাঞ্জের কথা শেষ হতে না হতে ওর শরীরের ধূসর আস্তরণটা বুক পর্যন্ত উঠে আসে। ওর কণ্ঠস্বর ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে। রূপসা ভাইকে আরো জোরে জড়িয়ে ধরে, যেন শরীরের সমস্ত উষ্ণতা দিয়েও নিষ্ঠুর পাথর হওয়া রুখতে চায়। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নীলাঞ্জ এক চিরস্থায়ী স্তব্ধতার দিকে চলে যাচ্ছে। আর রূপসার ভেতরে জন্ম নিচ্ছে এক প্রলয়ঙ্কারী প্রতিশোধের আগুন। অদ্রিন তখনও পিস্তলটা হাতে ধরে চুপচাপ বসে আছে। নীলাঞ্জের শরীর থেকে ধরা নীল রক্ত আর আরোহীর অতিপ্রাকৃত রূপ দেখে তার মস্তিষ্কের ভিতর সেই কালো জাদুর মুদ্রাটি ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখে সেই কালো ছায়া কেটে গিয়ে পুরো অপরাধবোধ ফুটে উঠল। নিজের হাতের দিকে তাকিয়েও যেন বিশ্বাস করতে পারছে না এই হাত দিয়েও এত বড় একটা অপরাধ করে ফেলেছে। আমি আমি এটা কি করলাম? ওর কণ্ঠস্বর কাঁপছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ওর হাতে সেই বিষাক্ত পিস্তলটা ছাদের এক কোণে ছুঁড়ে ফেলে দেয়। অদ্রিন টলতে টলতে আরোহীর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। অদ্রিন 2 হাত বাড়িয়ে আকুতি জানিয়ে বলে, আরোহী, আমার কথা শোনো। বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না। আমি বুঝতে পারিনি পিস্তলটা কিভাবে আমার হাতে এলো। আমি নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ একজন আমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। অদ্রিন আরোহীর কাছে আরেকটু কিছুটা এগোতে চায়, কিন্তু আরহানের রক্ত দেখে সে দাঁড়িয়ে যায়। সে এবার আরোহীর দিকে মুখ তুলে দেখে থমকে যায়। আরোহীর এই রূপ দেখে ওর পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। নড়াচড়া করার শক্তিটুকুও যেন পাচ্ছে না। অদ্রিন আরোহীকে কিছু বলতে যাবে, তার আগেই সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে দিগ্বিজয়। ওর প্রতিটা পদক্ষেপে এক অশুভ দাপট। হাতে ধরা সেই প্রকাণ্ড নাগপাশ শৃঙ্খলটা অন্ধকারে সাপের মতো কিলবিল করছে, আর তার প্রতিটা খাঁজ থেকে ঠিকরে বেরোচ্ছে আগুনের হলকা। ছাদের শান্ত বাতাস সেই আগুনের উত্তাপে যেন বিষিয়ে উঠছে। দিগ্বিজয়ের ঠোঁটে এক পৈশাচিক বিদ্রুপের হাসি। ও অদ্রিন আর আরোহীর এই বিধ্বস্ত অবস্থার দিকে তাকিয়ে তাচ্ছিল্য ভরে বলে ওঠে, বাহ, কি চমৎকার দৃশ্য! একপাশে ভাই পাথর হয়ে যাচ্ছে আর অন্য পাশে বোন তার শোকে নাগিনী রূপ ধারণ করেছে। সত্যি চোখের পলক ফেরানো যাচ্ছে না। দিগ্বিজয় একবার অদ্রিনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। অদ্রিন,
তুমি তোমার কাজটা কিন্তু বেশ নিখুঁতভাবেই করেছো। এবার এই নীল পাথরটাকে নিয়ে যাওয়ার পালা। ওইদিকে আমার ব্যক্তিগত জাদুঘরের সবচেয়ে দামি শোপিস বানিয়ে রাখবো। সারা দুনিয়া দেখবে পরাজিত নাগরাজের এই পাথরের মূর্তি। দিগ্বিজয়ের প্রতিটা শব্দ আরোহীর কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। ও বুঝতে পারছে এই লোকটার নিষ্ঠুরতা কোনো সীমানা মানে না। নীলাঞ্জ যখন অর্ধেক পাথর হয়ে যন্ত্রণায় ধুকছে, তখন দিগ্বিজয় সে অসহায়ত্ব নিয়ে উপহাস করছে। অদ্রে নিজের অজান্তে সে সর্বনাশের সাক্ষী হয়ে গেছে। তার চূড়ান্ত পরিণতি এখন চোখের সামনে। রূপসা নিজের চোখের পানিটুকু মুছে দিগ্বিজয়ের দিকে তাকায়। ওর সর্পিল চোখে ফুটে উঠেছে এক ধ্বংসাত্মক প্রতিশোধের আগুন। দিগ্বিজয়ের কথা শুনে রূপসা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। রূপসার পিঠের দিক থেকে দুটা বিশাল ফিরোজা রঙের ছায়া ফনা বেরিয়ে আসে। ওর গায়ে সাধারণ পোশাকটা এই প্রকাণ্ড শক্তির চাপ সইতে না পেরে ছিঁড়ে যাচ্ছে। আর সেখানে ফুটে উঠেছে হীরের মতো শক্ত আর ঝকঝকে রূপালী আঁশ। ছাদের বাতাস এখন অস্বাভাবিক। রূপসার হাতে সামান্য ইশারায় সেই বাতাস বনবন করে ঘুরে এক ঘূর্ণি বাতাস তৈরি করছে। রূপসা স্থির দৃষ্টিতে দিগ্বিজয়ের দিকে তাকিয়ে থাকে। দিগ্বিজয়, তুই আমার থেকে আমার শৈশব ছিনিয়ে নিয়েছিস। আমাকে মিথ্যা বলে এই অন্ধকার প্রাসাদে বন্দি করে বড় করেছিস। তোর সব অন্যায় আমি সয়ে নিতাম, কিন্তু আজ তুই সব সীমা ছাড়িয়ে গিয়েছিস। আজ তুই আমার ভাইয়ের এই অবস্থা করেছিস। মনে রাখিস, আজ আমি তোকে এমন মৃত্যু দেব যা তোর ওই পিচাস আত্মাও 1000 বছরে কোনো দিন দেখেনি। রূপসার প্রতিটা শব্দে যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম। ওর চারিপাশে এখন এক নীল বিদ্যুৎ খেলে যাচ্ছে। দিগ্বিজয় যে নাগপাশ দিয়ে ওকে বন্দি করার স্বপ্ন দেখছে, রূপসার এই রুদ্রমূর্তি দেখে তার সেই দম্ভ এবার থরথর করে কাঁপতে শুরু করেছে। রূপসা এক পা এগিয়ে আসার ওর প্রতিটি পদক্ষেপে ছাদের মেঝেতে ফাটল ধরে যাচ্ছে। আজ কেবল যুদ্ধ হবে না, আজ থেকে এক মহাপ্লাবনের শুরু। রূপসা তার হাতটা ধীরলয়ে আকাশের দিকে তোলে। ঠিক সেই মুহূর্তে পরিষ্কার আকাশটা কালো মেঘে ঢেকে যায়। মেঘের আড়াল থেকে তীব্র বিদ্যুতের ঝিলিক রূপসার শরীরে রূপালী আসে প্রতিফলিত হয়ে এক ভয়ঙ্কর সৌন্দর্য তৈরি করছে। ও এবার অদ্রিনের দিকে ঘাড় ফেরায়। রূপসার সেই সর্পিল চোখের চাহনিতে এখন ঘৃণা আর পুরনো ভালোবাসার এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে। অদ্রিন, তুমি যদি সত্যিই কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, তবে আজ দূরে সরে দাঁড়াও। এই দানবের বিনাশ হতে দাও। তুমি আজ মানুষের সীমা লঙ্ঘন করেছ অদ্রিন। আজ তুমি নিজের অজান্তেই এই মহাপাপের ভাগীদার হয়েছ। এবার তবে দেখো এক নাগিনীর ক্রোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। রূপসার গলার প্রতিটা স্বর যেন বজ্রপাতের মতো চারিপাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। রূপসার চারিদিকে ঘূর্ণি বাতাস এখন এতটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে ছাদের উপর রাখা ভারী আসবাবগুলো খড়কুটোর মতো উঠতে শুরু করেছে। অদ্রিন অপরাধ বোধে পাথর হয়ে দাঁড়িয়ে দেখে যে মেয়েটির হাতের ছোঁয়া পাওয়ার জন্য সে একদিন ব্যাকুল ছিল, আজ সেই হাত থেকে আগুনের ফুলকি ঝরছে। রূপসার এক পা করে দিগ্বিজয়ের দিকে এগোতে থাকে। ওর প্রতিটা পদক্ষেপের সাথে সাথে আকাশ তীরে একটি বিদ্যুৎ সরাসরি হাতের তালুতে এসে জমা হচ্ছে। আজ আর কোনো ক্ষমা নেই, আজ কেবল ধ্বংসের অপেক্ষা। রূপসা তার হাত থেকে একটা তীব্র নীল রশ্মি দিগ্বিজয়ের দিকে ছুড়ে দেয়। সেই আলোর ঝলকানিতে পুরো ছাদ দিনের আলোর মতো জল জল করে ওঠে। দিগ্বিজয় মরিয়া হয়ে তার হাতে সে জ্বলন্ত নাগপাশ সামনে ধরে, সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু রূপসার ভেতরে এখন কাজ করছে কয়েকশো বছরের আদিম জেদ আর ভাইয়ের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ। তার সে অলৌকিক শক্তির সামনে দিগ্বিজয়ের কালো জাদু একদম তুচ্ছ আর খেলনার মতো মনে হচ্ছে। নীল রশ্মিটি নাগপাশের শৃঙ্খল ভেদ করে সজোরে আঘাত করে দিগ্বিজয়ের বুকে। সেই ধাক্কা সামলানোর সাধ্য ওর নেই। দিগ্বিজয় এক ঝটকায় ছিটকে গিয়ে ছাদের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা খায়। ওর হাতে সে মরণঘাতের শৃঙ্খলটা মেঝেতে পড়ে গিয়ে নিভে যায়। দিগ্বিজয় যন্ত্রণায় কুকুরে গিয়ে সিটিয়ে বসে আছে। ওর মুখ দিয়ে এখন রক্ত মেশানো লালা বেরোচ্ছে। ও অবাক চোখে তাকিয়ে দেখে রূপসার সে প্রলয়ঙ্করী রূপ, যেখানে কোনো দয়া নেই, কোনো পিছু টান নেই। রূপসা এক পা করে ওর দিকে এগিয়ে আসছে। ওর প্রতিটা পদক্ষেপে মার্বেল মেঝেতে চির ধরে যাচ্ছে। বাতাসের শোষ শব্দ আর মেঘের গর্জন মিলিয়ে ছাদটা এখন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রূপসা দিগ্বিজয়ের খুব কাছে এসে দাঁড়ায়। ওর হাতের আঙ্গুলগুলো থেকে তখনও নীল বিদ্যুতের আভা বেরোচ্ছে। ও নিচু হয়ে দিগ্বিজয়ের চোখের দিকে তাকায়। সেই চোখে এখন কেবল দিগ্বিজয়ের আসন্ন মৃত্যু ছায়া। নীলান যখন পুরোপুরি পাথর হয়ে আসছে, ওর বুকের ঠিক মাঝখান পর্যন্ত সেই ধূসর আস্তরণটা উঠে এসেছে, যার কারণে শ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট পাচ্ছে। প্রতিটা নিঃশ্বাস নিতে গেলেই যেন পাথরে পাথরে ঘষার এক যন্ত্রণাদায়ক শব্দ হচ্ছে। ও খুব অস্ফুট স্বরে ফিসফিস করে বলে ওঠে, রূপসা, অদ্রিনকে ব্যবহার কর। ও সাধারণ কেউ নয়। ওর রক্তে এক প্রাচীন যোদ্ধার তেজ মিশে আছে। ওর মাত্র এক ফোঁটা রক্ত যদি আমার এই ক্ষতে পড়ে,
তবেই এই পাথর হওয়া থামানো সম্ভব। রূপসার সাথে সাথে অদ্রিনের দিকে তাকায়। অদ্রিন এক মুহূর্ত দেরি করে না, নিজের করা ভুলের প্রায়শ্চিত্ত করার এই সুযোগও কোনোভাবে হারাতে চায় না। পকেট থেকে একটা ছোট ধারালো ছুরি বের করে চোখের পলকে নিজের বাম হাতের তালুটা চিরে ফেলে। তাজা লাল রক্ত গড়িয়ে পড়তে শুরু করে অদ্রিনের হাত থেকে। অদ্রিন দৌড়ে গিয়ে নীলাঞ্জের পাথরে বুকের উপর নিজের হাতের তালুটা চেপে ধরে। ওর উষ্ণ আর তেজি এই রক্ত যখনই নীলাঞ্জের বিষাক্ত ক্ষতের উপর পড়ে, সাথে সাথে সেখানে এক অদ্ভুত রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। পাথরে ধূসর আস্তরণটা যেন আগুনের ছোঁয়াপে গলতে শুরু করেছে। রূপালী এই বুলেটের সেই বিষাক্ত নীল আভা অদ্রিনের রক্তের সংস্পর্শে এসে ম্লান হয়ে যাচ্ছে। অদ্রিন দাঁতে দাঁত চেপে নিজের সবটুকু শক্তি দিয়ে রক্ত ঢেলে দিচ্ছে, যেন নিজের জীবন দিয়ে হলেও আরোহীর ভাইকে আজ ফিরিয়ে আনবে। রূপসার উদ্দেশ্যে তাকিয়ে দেখে সেই প্রাণহীন পাথরটা ধীরে ধীরে আবারও রক্ত মাংসের সজীবতায় ফিরে আসছে। মানুষের নিঃস্বার্থ ভালোবাসা আরেক নাগের ত্যাগের রক্ত যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেখানে এক অলৌকিক কাণ্ড ঘটে। ঠিক সেই মুহূর্তে পুরো ছাদ ক্যাপে এক বিশাল বিস্ফোরণ হয়। এক অদ্ভুত নীল আর লাল আলোর সংমিশ্রণে চারিপাশটা ঝলসে উঠে। সেই আলোর ঝটকায় নীলাঞ্জের শরীরের উপর চেপে বসা ওই অভিশপ্ত পাথুরে আস্তরণটা মাটির কলসির মতো ঝুরঝুরে করে ভেঙে খসে পড়তে শুরু করে। নীলাঞ্জ যেন এক অনন্তকালের ঘুম থেকে আচমকা জেগে ওঠে। ওর বুকটা একবার জোরে উঠে আর নামে। ও এক দীর্ঘ গভীর শ্বাস নেয়। সে যে বিষাক্ত বুলেটটা একটু আগে ওর প্রাণ কেড়ে নিতে চাইছিল, অদ্রিনের বীরত্বপূর্ণ রক্তের ছোঁয়ায় সেই ক্ষতটা এখন জাদুর মতো দ্রুত শুকিয়ে যাচ্ছে। নীল পাথর সরিয়ে আবারও সেখানে জেগে উঠেছে সজীব ও তপ্ত রক্ত মাংসের শরীর। নীলাঞ্জ দু চোখ মেলে তাকাতে ও সেই রাজকীয় তেজ আবারও ফিরে আসে। ও নিজের হাতের দিকে তাকায়, তারপর তাকায় অদ্রিনের দিকে। অদ্রিন তখনও ক্ষতবিক্ষত হাত নিয়ে হাঁপাচ্ছে। রূপসা দুই হাতে নিজের মুখ ঢেকে অঝরে কাঁদছে। তবে এই কান্না শোকের নয়, এ হলো এক হারানো সম্পদকে ফিরে পাওয়ার আনন্দ। ছাদের কোণে পড়ে থাকা দিগ্বিজয় এই অভাবনীয় দৃশ্য দেখে ভয় সিটিয়ে যায়। ও বুঝতে পারছে ওর সাজানো সব খুঁটি এখন উল্টে গেছে। বিষের চেয়েও যে প্রেমের আর রক্তের তেজ বেশি হতে পারে, সেটা ওর মতো পিশাচের কল্পনার বাইরে ছিল। নীলাঞ্জ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ওর শরীরে এখন দ্বিগুণ শক্তি আর দু চোখে এক চূড়ান্ত বিচারের নেশা। দিগ্বিজয় বুঝতে পারে পরিস্থিতি এখন ওর হাতের বাইরে চলে গেছে। হারের ভয় আর জেদ ওকে এক চরম উন্মাদনার দিকে ঠেলে দেয়। ও কোনো মতে মাটি থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে বিড়বিড় করে কিছু পড়তে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে ছাদের মাঝখানে মার্বেল মেঝেতে এক বিশাল ফাটল দেখা দেয়। সেই অন্ধকার গহ্বর থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে বেরিয়ে আসে সেই নবজাতক জাদুকর, যার কথা নীলাঞ্জ আগে রূপসাকে সতর্ক করেছিল। সে এই জাদুকরের চেহারাটা দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। ওর সারা শরীর সাদা সাপের খোলসের মতো চামড়া দিয়ে ঢাকা, যা চাদরের আলোয় বিচ্ছিরিভাবে চকচক করছে। আর ওর পিঠের চারিদিকে ঝোলানো রয়েছে মানুষের সাদা করটির মালা, যা নাড়াচাড়ার সাথে সাথে এক বিভৎস শব্দ তুলছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।